কেন ডাক্তার সানিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল না? ওকে তো আপনি ভালোবাসতেন। কি বলছো আখি? মাথা ঠিক আছে তোমার? সানিয়াকে আমি ভালোবাসতে যাব কেন? এটা ঠিক, ও আমায় পছন্দ করতো, কিন্তু আমি ওকে কখনো পাত্তা দিইনি। তবে সেদিন আপনাদের ডক্টরের ডিগ্রি লাভ সম্বর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের দিন যখন ডাক্তার সানিয়া আপনাকে আর আমাকে একসাথে সহ্য করতে না পেরে কাঁদছিল, তখন তার কান্না কেন সহ্য হয়নি আপনার? মানা করতে পারবেন? সেদিন আপনি তার কান্না থামাতে ব্যর্থ হয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়েননি? তাকে কোলে করে নিয়ে একটা বন্ধ কেবিনে ঢুকে যাননি? তার ঘণ্টাখানিক বন্ধ রুমেই ছিলেন, কথাটা অস্বীকার করতে পারবেন আপনি? এসবের মানে কি ডাক্তার আদৃত, বলতে পারবেন? কথাগুলো শুনে অবাকত্ব নিয়ে আদৃত সজোরে ব্রেক কষল গাড়ির। কি বলছো আখি? এসব ভুলভাল তোমাকে কে বলেছে? ভুলভাল? নিজের চোখে দেখেছি আমি। হ্যাঁ, সেদিন সানিয়া কাঁদছিল, কারণ হঠাৎ তার পায়ে মোচড় খেয়ে গিয়েছিল। অতিরিক্ত ব্যথায় হাঁটতে পারছিল না, তাই না চাইতেও ওকে আমায় কোলে নিতে হয়েছিল। সেখানে অনুষ্ঠান থাকায় অনেক লোক ছিলেন, শোরগুলো বসতে চাইছিল না, তাই একটা কেবিন খালি পেয়ে ওকে নিয়ে সেখানে ঢুকে আমি। পায়ে বড় কোনো সমস্যা হয়নি তার। তখন কোথায় ব্যথা হয়েছিল ঠিকভাবে বলতে পারছিল না। তাছাড়া ওর পারিবারিক কিছু সমস্যা ছিল, যার কারণে মানসিকভাবেও অনেক ভেঙে পড়ছিল। তাই আমাকে রেস্ট করার কথা বলে বেরিয়ে আসতে চাইলেও আমাকে আসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করছিল ওকে একা ছেড়ে না যেতে, কিছুক্ষণ ওর পাশে বসতে। ও আমাকে ভালো বন্ধু ছিল, তাই সেদিন ওর পাশে কিছুক্ষণ বসে যাওয়া আমি ভুল মনে করিনি। ও তো বেশি কিছু চাইছিল না আমার কাছে থেকে। আপনার আর ডাক্তার সানিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না? নো আখি, সেদিন আদৃশের দেখানো ভিডিও দেখে আমি ডাক্তার আদৃতকে ভুল বুঝলাম, কিন্তু ডাক্তার সানিয়া সেদিন কেন বলল ডাক্তার আদৃতের সাথে তার সম্পর্ক? তার মানে কি ডাক্তার আদৃত আর আমাকে ইচ্ছে করে আলাদা করে হয়েছিল? কি হয়েছে আখি? কি ভাবছ? কি হয়েছে ব্যাপারটা আমায় খুলে বলো প্লিজ। আপনি হাসপাতালে যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলে গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করলো। আদৃত কিছু না বুঝে তার পিছন ছুটে গেল। তার নাম ধরে ডাকছে, আখি কোথায় যাচ্ছ? আখি দাঁড়াও। আখি আদৃতের কোনো পিছুটাকে কান না দিয়ে একটা সিএনজি আটকিয়ে চলে গেল কোথাও। আদৃত এবার ছুটে তার গাড়ির কাছে এসে সিএনজিটার পিছু নিল, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে গাড়িটা হারিয়ে ফেলল আদৃত। এদিকে বারবার আখিকে কল করলেও ধরছে না সে। আখিকে নিয়ে আদৃত ফেরেশানিতে পড়ে গেল। আখি সোজা গেল সানিয়ার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো সানিয়ার বিয়ে গত 5 বছর আগেই হয়ে গেছে। আখি দেরি না করে তার শ্বশুরবাড়ির ঠিকানা নিল তার পরিবারের কাছ থেকে। এদিকে আদৃত তাকে কলের ওপর কল দিয়েই যাচ্ছে। এবার তো ফোন উঠালো আখি। কোথায় আছো আখি তুমি? আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তোমায় সে কবে থেকে। আপনি আমাকে খুঁজবেন না, আমি ঠিক আছি, জরুরি কাজে এসেছি, পরে দেখা করছি আপনার সাথে। কি হয়েছে তা সোজাসুজি বলতেই তো পারো। বললাম তো, এসে বলছি আপনি হাসপাতাল যান। হুট করে কি এমন কাজে চলে গেলে যে আমাকে সাথে নেওয়া যেত না? অ্যাড্রেস বলো, আমি আসছি। না, এদিকটা আমি একাই সামলাবো। আখি কল কেটে দিল কথাগুলো বলে। আদৃত ভাবলেসীন হয়ে রইল। আখি পৌঁছালো সানিয়ার শ্বশুর বাড়ি, কিন্তু সানিয়াকে সেখানেও পেল না। সানিয়া হাসপাতালে গেছে। আখি জানতে পারলো সানিয়ার স্বামীও একজন ডাক্তার, আর তাদের একটা মেয়ের সন্তানও আছে। আখি সানিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার হাসপাতালের অ্যাড্রেস নিয়ে এবার বেরিয়ে গেল সেই উদ্দেশ্যে। রুগী দেখে লাঞ্চ টাইমে একটু রিল্যাক্স করছিল সানিয়া, তখনই তার কেবিনে প্রবেশ করলো আখি। আখিকে হঠাৎ এভাবে দেখে বেশ ঘাবড়ে গেল সানিয়া। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আখি তুমি এখানে? হ্যাঁ, আমি সত্য জানতে এসেছি। কিসের সত্য? আমতা করে বলল সানিয়া। কর্কশ স্বরে জবাব দিল আখি, কিসের সত্য বুঝো না?
ডাক্তার আদৃত আর তোমার সত্য। 6 বছর আগে যে ঢং করে ডাক্তার আদৃত আর আমায় দূর করেছিলে সে সত্য। আমি তোমায় আর আদৃতকে দূর করব কেন? আমি সেদিন কোনো ঢং করিনি। আসলে তাই। তবে ডাক্তার আদৃতের প্রতি এত ভালোবাসা দোহাই দিয়ে এখন ডাক্তার আদৃতকে ছেড়ে অন্যকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছো কেমনে? আদৃত আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। কথাটা বলতে সানিয়ার গাল বরাবর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আঁখি। সাথে সাথে সানিয়ার ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়ে আসে। আঁখি এবার তার চুল মুঠো করে ধরে নিল। সানিয়া শত চেষ্টা করেও আঁখিকে না ছাড়াতে পারছে, আর না তো তাকে জিম্মি করে উঠতে পারছে। চিৎকার করতে শুরু করছে সানিয়া, কে আসো, বাঁচাও, এই গুন্ডি মেয়েটা আমায় মেরে ফেলছে। সত্যটা বল, নয়তো সত্যি মেরে ফেলবো। তুই আমাকে বলবি ডাক্তার আদৃতের মতো লোক তোকে ধোঁকা দিয়েছে আর আমি তা বিশ্বাস করব? বল সত্যটা, শাকচুন্নি। ততক্ষণে হাসপাতালের বেশ লোক সেখানে প্রবেশ করে গেল। অনেকে আঁখিকে ছাড়াতে এগিয়ে এলে পাশ থেকে পানির গ্লাস নিয়ে তার আগা ভেঙে সানিয়ার গলা বরাবর ধরে গর্জে বলল আঁখি, কেউ যদি এক পাও এগিয়েছ তবে এখানেই মুহূর্তের লাশ ফেলবো আমি। বলো সানিয়া, চুপচাপ নইলে। তুই আমায় ভালো করে জানিস, সেটা তোর গলা বরাবর ঢুকিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। আঁখির রাগ সম্পর্কে ভালো জানে সানিয়া। বর্তমানে আঁখির রক্তিম বর্ণ ধারণ করে থাকা চোখের দিকে তাকিয়ে আর সাহস জুটিয়ে উঠতে পারল না। প্রাণ বাঁচানোর চিন্তায় জিম্মি হলো আঁখির কাছে। বলছি আঁখি, আমি সত্যটা বলছি, আগে গ্লাসটা নামাও। নামাবো না, আগে বল। আপনারা প্লিজ যান, ব্যাপারটা আমি দেখছি। সানিয়া নিজের বদনাম না হওয়ার সুবিধায় সবাইকে বাইরে যেতে বললে সবাই কেবিনের বাইরে চলে গেল। এবার বলল সানিয়া, আসলে আঁখি, আমি তখন আদৃতকে অনেক ভালোবাসতাম। সুদর্শন থাকা সত্ত্বেও চরিত্রবান ছিল আদৃত। শালীন মার্জিত তার বাসা, গম্ভীর স্বভাব, অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া সত্যবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিল আদৃত। এমন ছেলের প্রেমে কোনো মেয়েই না পড়বে। আদৃত বলতেই তো ভালোবাসার আরেক নাম ছিল, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমিও। কিন্তু বাকি সকল মেয়েদের মতো সে আমাকেও পাত্তা দিত না। যেখানে ওর মনের অনেক বড় এক জায়গা জুড়ে বসবাস করে উঠতে সক্ষম হয়ে গিয়েছিলে তুমি, যা তুমি না জানলেও আমি ঠিকই জানতাম। আদৃতের প্রেম বিরহে কত পড়েছি তা শুধু আমি জানি। যখন আশাহত হয়ে মিটিয়ে পড়েছিলাম তখন আশার আলো হয়ে আসলো আদৃশ। আদৃশ জানতে পেরে গিয়েছিল আমি আদৃতকে ভালোবাসি। সেদিন আদৃশ আমাকে জানালো সে তোমাকে ভালোবাসে সেই প্রথম থেকেই। কিন্তু তুমি ভালোবাসো আদৃতকে, যে কোনো মূল্যেই আদৃশের তোমাকে চাই। এদিকে আমিও আদৃতকে খুব করে চাইছিলাম তখন। সে আমাকে আশ্বাস দিল, আমরা দুজন মিলে যদি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করি তবে তোমরা আলাদা হয়ে যাবে আর আমরা দুজন নিজেদের ভালোবাসার কাঙ্ক্ষিত জন পেয়ে যাব। প্রথমত আমি আদৃশের কথায় রাজি হই না, কিন্তু আদৃশ আমাকে বোঝায় যে এছাড়া আমাদের আর কিছু করার নেই। তাই আদৃশের সাথে মিলে আমরা দুজন তোমাদের আলাদা করার প্ল্যান করি। সেদিন হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে পায়ে ব্যথা আর পারিবারিক সমস্যার নাটক করে আদৃতকে এক কক্ষে নিজের সাথে আটকে রাখি। আর তখন সব কিছু আড়াল থেকে ভিডিও করে আদৃশ। তারপর তোমাকে তা দেখিয়ে তোমার শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করে। তোমার মনে বিষ গুলে দিতে চাই আদৃতকে নিয়ে, কিন্তু তুমি তাতেও বিশ্বাস করছিলে না, বরং আদৃতের সাথে ব্যাপারটা নিয়ে সোজাসুজি কথা বলতে চাইছিলে। কিন্তু আদৃশ তোমাকে ঠেকাই এই বলে যে আদৃত তোমার কথা ভেবে আমাকে ভালোবাসার কথাটা স্বীকার করবে না। কথাটাই তুমি আটকাও এই ভেবে যে এখানে আদৃত তোমার কথা ভেবে কেন নিজের ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না। তোমাকে কোনো মতেই বিশ্বাস করানো যাচ্ছিল না, তাই তুমি আদৃতের সাথে দেখা করার আগেই আমি তোমার কাছে আসি। তার মানে সেদিন যে তুমি বলেছিলে ডাক্তার আদৃত তোমাকে ভালোবাসেন সেই কলেজ চলাকালীন সময় থেকে, তাই আমাকে পাত্তা দিতেন না উনি। কিন্তু আমাকে সত্যটা বলেননি বাচ্চা ভেবে। আমার মন ভাঙবে যাতে পড়ালেখা নষ্ট হবে আমার। তাছাড়া আমার বাবার সাথে ওনার বাবার বন্ধুত্বের সম্পর্ক এতেও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আমি আমার
বাবার আদরের একমাত্র মেয়ে, কিন্তু ডাক্তার আদৃত তোমায় অনেক ভালোবাসেন। তোমাদের ব্যাপারে উনি এগুতে চান না, শুধু আমার কথা ভেবে। উনি কখনো আমাকে মেনে নেবেন না, আর আমার কারণে তোমাকেও কবু মেনে নেবেন না, তার কোনো নিশ্চয়তা ছিল না। এজন্য তুমি ভিক্ষা চাইতে এসেছিল ওনাকে আমার কাছে, যাতে আমি নিজে থেকে তোমাদের রাস্তা থেকে সরে দাঁড়াই। এর মানে এসব সকল কথাই বানোয়াট ছিল। তবে এই রেকর্ডিং ওটা কি ছিল যেটাতে আদৃত তোমাকে বলেছিলেন আমি শুধু তোমাকে ভালোবাসি সানিয়া। তবে আখি বাচ্চা মেয়ে, অনেক ভালোবাসে। আমি চাই না ওর এই বয়সে মন ভাঙুক, ও উল্টাপাল্টা কিছু করে বসো। তাই যতদিন আমি বিষয়টা ওকে বুঝিয়ে উঠতে না পারছি, ততদিন আমাদের ব্যাপার আর এগোবে না। হুবহু ওনার কণ্ঠের রেকর্ডিং কোথা থেকে এনেছো বলো? আমি আর আদৃশ মিলে একজন ভয়েস আর্টিস্টকে অনেক টাকা খাইয়ে আদৃতের কণ্ঠস্বর শুনিয়ে এমনটা করে উঠতে পেরেছিলাম। সেই লোকটা প্রায় লোকেরই আওয়াজ নকল করতে পারত। শাকচুন্নি, ডাক্তার আদৃতকে আমার বিরুদ্ধে কি বুঝিয়েছিস তোরা বল? আদৃত তোমাকে এড়িয়ে চলতে চলতে একসময় তোমাকে ভালোবেসে গিয়েছিল। সে তা দেরিতে হলেও বুঝতে সক্ষম হয় অবশেষে। সেদিন অনুষ্ঠান পরে তোমাকে প্রপোজ করবে ভেবেছিল, কথাটা আমি জানতাম। আদৃত আমাকে আগেই বলেছিল, কিন্তু তার আগে আমি তাকে অভিনয় করে বন্ধ কক্ষে আটকে রেখেছিলাম নিজের সাথে। আর ততক্ষণে তুমি ওকে ভুল ভেবে গিয়েছিলে। সেদিন অনুষ্ঠানের পর সোজা বাড়ি চলে যায় আদৃত। হয়তো নিজের অনেক ক্লান্তি ছিল, আর তুমি ভুল বোঝা থেকে ওর সাথে আর সেদিন কথা বলোনি, যাতে আমাদের জন্যই ভালো হয়েছিল। আমরা সেই অল্প সময়ে তোমার মনের ভুলের পাহাড় গড়ে তুলেছিলাম। আর পরদিন আদৃত তোমাকে এক জায়গায় ডাকায় তোমাকে প্রপোজ করবে বলে, কিন্তু তোমাকে জানিয়েছিল শুধু দেখা করতে চাই। ঠিক তখন আমি ওকে তোমার আর আদৃশের একটা ভিডিও দেখাই, যেটাতে তুমি আদৃশকে জড়িয়ে ধরে কাঁদছিলে। আদৃত আর আমার ব্যাপারে সব কিছু জানার পর ভিডিওটা আমি পিছন থেকে করেছিলাম। বিদায় এমন হয়েছে যে তুমি আদৃশকে মুখে সুখে আলিঙ্গন করছো। ভিডিওটা দেখে আদৃতের মাথায় মুহূর্তেই রক্ত ছাপে। সেদিন যেমন তোমার অল্প হাত ধরে টান দেওয়া নিয়ে আদৃশের হাত ভাঙতে এসেছিল, তেমনটাই ভিডিওটা দেখে আদৃশকে মারতে চলে যাচ্ছিল আদৃত। তখন আমার একটা কথাই ও থমকে দাঁড়িয়েছিল, আখি তোমাকে ভালোবাসে না আদৃত, তুমি শুধু ওর মনের ভুল ছিলে। বিষয়টা বুঝে যেতে ও অনেক দেরি করে ফেলেছে। ও আদৃশকে ভালোবাসে। অবশেষে বুঝতে পেরে এখন তোমাকে নিয়ে অনুশোচনায় বকছে, কারণ এতদিন তোমার পিছন গুড় করেছে। তোমার চোখে নাকি নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে, কিন্তু সে এখন উপলব্ধি করতে পেরেছে যে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাকে অনেক সম্মান করে। তোমার মন ভাঙার শক্তি জুটিয়ে উঠতে পারছে না। কথাগুলো শুনেও একদমই বিশ্বাস করেনি, বরং সেদিন আমি কোনো মেয়ে না হলে হয়তো প্রাণে মেরে ফেলতো। তাই তাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে সেদিন তার সামনাসামনি আনাই। আর আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছো যে তুমি ওকে ভালোবাসো না, ও শুধু তোমার মনের ভুল ছিল। তুমি আদৃশকে ভালোবাসো। ও তারপরে বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছো সেদিন, ওটা ভেবে যে ও শুধু তোমার জন্য নিজের ভালোবাসার অসম্মান করছে। তবে এসব করে আদৃশ তোমাকে পেয়ে যেতে পারলেও আদৃতকে আমি নিজের করে পেতে পারিনি। ও কাউকে না জানিয়ে আমেরিকা চলে যায় হুট করে একদিন, তারপর আর যোগাযোগই রাখেনি। শালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলো সব চুরমার করে দিলে। তোকে তো আমি মেরেই ফেলবো। আখি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারলো। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষও পুলিশ জানিয়েছে। ডাক্তার আখি এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারবেন না। আপনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। যা এবার জেলের ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তোর সকল কথা রেকর্ড করেছি। বুঝতেই তো পারছিস মানুষকে ফ্রড কেসে জেলে যাবে। আর আমার ক্ষমতা সম্পর্কেও ভালো জানিস। তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতেও সময় লাগবে না আমার। আমাকে খেপাস না, জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। আখি সানিয়ার পাশে ছিল তখন। তাকে দাঁত কটমট করে কথাগুলো বললে সানিয়া ভয় পেয়ে গেল। আখি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে। তাই আর সুযোগ না নিয়ে বিষয়টা রফাদফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান। আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না।
আপনি বই ফেলে হবে না তো, আমরা আছি। আরে আপনারা জানতো আমার আমাদের আপনাদের প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়। তোটা না হয় পরে দেখব সানিয়া, আগে আদৃশের বাগটা দিয়ে আসি। সানিয়াকে আরেকটা জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আঁখি। অতিরিক্ত রাগে তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরের একটা দোকান থেকে পানি কিনে খেয়ে নিল রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্যে যেতে নিলে কল আসলো আবার রাত্রিতে। নাম্বারটা দেখতে বুক মুচুর দিয়ে উঠল। যার জন্য এত কিছু করলো তার জন্যই তো কিছু করা হয়ে উঠল না আখির। নিজের থেকে আদৃতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার, যে আজ অবধি আখিরই পথ সে বসে আছে। লোকটা কতটা ভালোবাসলে এমন কিছু করে যেতে পারে। হয়তো সে ভালোবাসার পরিমাণ করে ওঠার সামর্থ্য আখির নেই। বর্তমানে এসব কিছুই আখি আদৃতকে জানাতে চায় না, তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরল। কি হয়েছে ডাক্তার আদৃত? কোথায় তুমি? আসছো না কেন এত সময় ধরে? আমি এখন আসবো না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি। আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ইমার্জেন্সি। এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান, তাই বর্তমানে হাসপাতালেই ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিসান পেল আমিনুলের ঢাকার বাড়ির ঠিকানা। আশার আলো খুঁজে পেল সে। আমিনুলের বাড়ি অবধি পৌঁছালে নিশ্চয়ই তাহমিনা অবধিও সহজেই পৌঁছা যেতে পারা যাবে। হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে। অনেক ইমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়ে নিজের দিকে হাঁটা ধরল আখি। প্রতিমতে আদৃতের কেবিন। কেন জানি মন টানলো সেদিকটায়। মনের টানে সাড়া দিয়ে ঢুকে গেল সেই কেবিনে। আদৃত এখনো কেবিনে ফিরেনি। আখি কেবিনে একটা চেয়ারে এসে বসলো। আদৃতের সান্নিধ্যে মনের প্রশান্তিতে সেই 6 বছর আগেও পেত আখি। আজ কেবিনে আদৃত না থাকলেও তার গায়ের ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে সে। বিষাদে মন চেয়ে আছে। একটা ভুল পদক্ষেপ ভালোবাসার মানুষটাকে ভুল পরিণাম স্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার, কিছুই শেষ হয়ে গেল। আখির হঠাৎ চোখ গেল আদৃতের হ্যান্ডব্যাগের ওপর। ব্যাগের চেন খোলা, হয়তো তাড়াহুড়োয় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভেতর থেকে উঁকি মেরে আছে একটা ডায়েরি। আখির কৌতূহল জন্মালো তাতে। এমনি কারো জিনিসে কখনো না বলে হাত দেয় না। আদৃতের ক্ষেত্রেও ফর্মালিটি করেনি সে, তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা সুখ পাখি, নিচে ছোট আকারে লেখা আমার হিটলার আখি। আখি আলতো করে হাত বুলাতে লেখাগুলো উপর আন্দাজ করতে পারলো কেবিনে কেউ আসছে। তখনই তাই ডায়েরিটা খুব গোপনে লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে? এই তো একটু আগে। তা বলো, কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পেরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সব কিছু কি শুধু বলে বোঝাতে হবে আখি? বুঝে নেওয়ার ব্যর্থতার বছরের পর বছর কাটিয়ে দেওয়া থেকে তো মুখে বলাই শ্রেয়। মানেটা কি বুঝে নেওয়ার চেষ্টা করা যায় না? ছলছল চোখে আখির বলা কথাটা আদৃতকে আরো অস্থির করে তুলল। আদৃত ছুটে গেল আখির পাশে। কি হয়েছে আখি, বলো আমায়। তুমি ঠিক আছো তো? এ কি, তোমার হাতে কি হয়েছে? অনেকটা কেটে আছে, রক্ত শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? দেখি, বসো, আমি তোমার ফার্স্ট এইড আনি। তখন সানিয়াকে মার ধরে আখির হাতের কুনিয়ের নিচে অংশে অনেকটা কেটে গিয়েছিল আখির। আদৃত এবার বেগতিক হয়ে ফার্স্ট এইড বক্স এনে আখির ক্ষততে ওষুধ লাগাতে শুরু করেছে। আখি অপলকে তাকিয়ে আছে তার দিকে। এখনো ততটাই ভালোবাসা উপলব্ধি করতে পারছি যতটা 6 বছর আগে করতাম আপনার এই চোখে নিজের জন্য। তবে কেন আমি তা তখন অবিশ্বাস করে গেলাম। আজ যে বড্ড ইচ্ছে করছে ডাক্তার সাহেব আপনাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কেঁদে বলি যে ওরা আমাদের ঠকিয়েছে, আমাদের ভালোবাসা ভুলের নিচে চাপা দিয়েছে ওরা। তুমি বড্ড বেখেয়ালি, এখনো বাচ্চামো যায়নি তোমার।
ওপর থেকে শাসন করার তো কেউ নেই, তাই এমন। আপনি তো খুব শাসন করতেন, এখন কেন ছেড়ে দিলেন? অধিকারটা কি আদৌ আছে? ধরে রাখতে জানলে কখনো কিছু হারায় না। কথাটা বলে আঁখি উঠে চলে গেল। ডায়েরিটা এমনভাবে লুকালো যাতে আদৃত আর না দেখতে পায়। আদৃতে বুঝে উঠতে পারল না আখির কথার মানে। জিসান পৌঁছালো আমিনুলের বাড়িতে। কিছুটা হতাশ হলো সেখানে গিয়েও, কিন্তু পুরো খালি হাতে তো ফেরেনি সে। সেখানে গিয়ে আমিনুলের পরিবারকে জেরা করে জিসান অতঃপর সকল তথ্য জানতে পায় তার বাবার কাছে। মিস্টার নজরুল, আপনিই তো আমিনুলের বাবা। আমিনুল যশোরে দ্বিতীয় বিয়ে করে থাকতো, কথাটা কি আপনি কবে থেকে জানতেন? বাবা ও যশোরে একটা ভালো জব পেয়েছে বলেছিল, সেখানে থাকতো, মাঝে মধ্যে টাকা পাঠাতো। কিন্তু 1 বছর পর জানতে পারলাম ও তারই স্ত্রী নীলিমার দুঃসম্পর্কের বোন হৃদুকে বিয়ে করে নিয়ে সেখানে থাকছে। কথাটা শুনেই নীলিমা আয়ত্তের বাইরে চলে যায়, আমাদের না জানিয়ে সেখানে গিয়ে ঝগড়াঝাটি করে। হৃদু না তাহমিনা? না বাবা, হৃদুই। আপনি এত শিওর কি করে যে মেয়েটার নাম হৃদু? ওই মেয়েটা নীলিমার দুঃসম্পর্কের বোন ছিল। কোনো এক কাজে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল আমাদের এখানে, কিন্তু কয়েকদিন গেলে নীলিমা নিজেই তাকে ঘর থেকে বের করে দেয়, তার উপর এক প্রকার জোর খাটিয়ে, যাতে আমরা অবাক হই। আর তারপর তো জানতে পারি এমন লোকে বিয়ে করেছে। ঋতুর কি কোনো ছবি হবে আপনাদের কাছে? না বাবা, ও মানুষের সাথে মিশতো কম, ছবিও উঠাতো না। ওর বাড়ির ঠিকানা আছে? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানা বলতে পারবো। ঠিক আছে, ঠিকানাটা লিখে দিন আমায়। আর হ্যাঁ, ওকে যে আমিনুল বিয়ে করেছে খবরটা কে দিয়েছে আপনাকে? ওর বাবা নিজেই ফোন করে। ও, ওর নিজের বাবা জানিয়েছেন আপনাকে বিষয়টা? হ্যাঁ বাবা, আর এটাও বলেছেন ওনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, পারলে কোনো পদক্ষেপ নিতে ওর বিরুদ্ধে। ওনার কথার মানে আমি কিছুই বুঝতে পারিনি তখন। আজ আর আদৃশের ওখানে যেতে চায়নি আঁখি। সারাদিনের কাজে বেশ ক্লান্ত সে। আদৃশের সামনা করতে হলে অনেক শক্তির প্রয়োজন হবে তার। এদিকে ভেবে পাচ্ছে না আদৃতকে কী সব জানানো উচিত। সব কিছু শুনে কি প্রতিক্রিয়া করবে সে? সে কি সব কিছু সহ্য করে উঠতে পারবে? মেনে নেবে কি সব কিছু স্বাভাবিকভাবে, নাকি সৃষ্ট করবে কোনো ধ্বংসের তাণ্ডব? আদৃতকে নিয়ে তো এক প্রকার ভয় হয় আখির। রাগ তার প্রচুর। হুটহাট চলে না আসলেও যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আদৃত। তাতে নিজের ক্ষতি হবে কি না সেই বিষয়ে কোনো হুঁশ থাকে না তার। তাই এত ভাবছে আখি, বিষয়টা কি আদৌ জানানো উচিত হবে আদৃতকে? অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় আখি আদৃতকে জানাবে সব কিছু। আদৃতকে কক্ষে না ফেলে খোঁজ নিয়ে জানতে পারে আদৃত ছাদে, তাই সেদিকটায় যায়। ছাদে প্রবেশ করতে থমকে যায় আখি। সামনে চলমান দৃশ্য চোখে ভাসতে রিঙ্কি একটা শার্ট নাইটি পরে জড়িয়ে ধরেছে আদৃতকে। জোরে জোরে বলছে, আই লাভ ইউ আদৃত, আই লাভ ইউ। আদৃত তাকে সাথে সাথে টান দিয়ে ছাড়িয়ে বেশ কর্কশ গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রিঙ্কি। বুঝো না কেন? ভালোই বলছি, আমেরিকা চলে যাও। আমি তোমার টিকিট বুক করে দিয়েছি, কাল রাতে ফ্লাইট। আমি যাব না। তুমি বলো আমার মধ্যে কী কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? ওই ডিভোর্সির মধ্যে কি পেয়েছো যে দিনরাত ওর পিছন পড়ে থাকো? ও এমন কি দিবে তোমায় যা আমি দিতে পারবো না? নাকি রাত কাটাই তোমার সাথে, তাই ওর শরীরের মায়া ছাড়তে পারছো না? রিঙ্কি গর্জে উঠে হাত উঁচুতে উঠিয়ে নিলেও রিঙ্কির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে উঠতে পারে না। আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, নইলে আখিকে অসম্মান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারত বুঝিয়ে দিতাম তোমায় আজ। কাল রাতে বাড়ি ফিরে যেন আমি তোমাকে না দেখি, নইলে ভালো হবে না। আদৃত চলে আসতে নিলে আখিকে দেখতে পেল। আখি, তুমি এখানে? ওই আসলে খাবার দেওয়া হয়ে গেছে, নিচে রাখতে আসছিলাম। আখি কিছুই শুনে বা দেখেনি এমন ভাব করে চলে গেল সামনে থেকে। আখি কিছু শোনেনি তো?
রিঙ্কির কথাগুলো যদি শুনে থাকে তবে নিশ্চিত খুব কষ্ট পাবে। মনে যা আমি মেনে নিতে পারবো না। আখি চলে আসলো নিজের কক্ষে। আজ 6 বছর পর আদ্রিতকে নিয়ে সেই জ্বলন অনুভব করতে পারলো। মনে যা 6 বছর আগে কোনো মেয়ের সাথে আদ্রিতকে দেখলে হতো আখির। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। হয়তো জীবন চলতে গিয়ে তাকে মনের এক কোণে ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার প্রচেষ্টা করে ব্যর্থ প্রেমিকগণ। আখিও তো তাই করেছিল। কিন্তু অপ্রিয় এক তিক্ত সুপ্ত আদ্রিতের প্রতি তার সেই সুপ্ত অনুভূতি যেন আবারও জাগিয়ে তুলল। অনুভূতির মাত্রা জাগের মতো এত প্রখর না হলেও কম কোথায়। কিন্তু সর্বনাশা আরেকটা সত্য পিছু টানছে আখিকে। আখির সাথে যে আদ্রিসের নাম জুড়ে গেছে। ডিভোর্স নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকা আখি যে কি করে আদ্রিতের পবিত্র জীবনে দাগ মাখাতে পারে। রিঙ্কির কথা বলা কথাটা বড্ড আসর কেটে গেছে আখির মনে মুহূর্তে। না, আখি সেই সত্য আর বর্তমানে আদ্রিতকে জানাবে না। যদি আদ্রিত এখনও তাকে ভালোবেসে থাকে, যদি তাকে আবারও ফিরে পেতে চায়, তখন কিভাবে ফিরবে আখি তার জীবনে এই কলঙ্ক সহিত? কাজের লোকগুলো কাজ ছেড়ে চলে গেছে। তার কারণ এখন অবধি বুঝে উঠতে পারেনি আদ্রিস। শুভ্র তার শাশুড়ি মা রিহানকে নিয়ে আজ বেশ সকালে হাঁটতে বেরিয়েছে। বাড়ির প্রবেশ দ্বার দিয়ে ঢুকছিল তারা। আদ্রিস তার রুমে ছিল। তখনই আদিলদের কক্ষ থেকে রিদিকার চিৎকার শোনা যায়। আদ্রিস, বাঁচাও আমায়, বাঁচাও। চিৎকার শুনে আদ্রিস আর বাকি সবাই ছুটে যায় সেদিকে। আদ্রিস দরজায় লাথি মারছে আর ডাকছে রিদিকাকে, কিন্তু ভিতরে থেকে দরজা আটকানো, শুধু রিদিকার চিৎকার শোনা যাচ্ছে। আদ্রিস, বাঁচাও আমায়। আদিল ভাইয়া প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আদ্রিস লাথি দিয়েই যাচ্ছে রিদিকাকে ডেকে ডেকে। হঠাৎ দরজা খুলে রিদিকা এসে জাপটে ধরল তাকে। আদ্রিস তাকে চটফট নিজে থেকে ছাড়িয়ে দেখতে পেল তার ব্লাউজের বিভিন্ন অংশ ছেঁড়া, সাথে নখের আঁচড়, চুলগুলো উস্কো খুস্কো। এক প্রকার কাঁপছে রিদিকা। পিছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আদিল। পেরেশানিতে জিজ্ঞেস করলো আদ্রিস, কি হয়েছে রিদিকা? তোমার এই হাল কেমনে হলো? আদিল ভাইয়া বেশ কয়েকদিন থেকে আমার উপর কোনো নজর দিয়ে রেখেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারলে ওনাকে এড়িয়ে চলতে শুরু করি। কিন্তু আজ ঘর খালি পেয়ে আমাকে ফন্দি করে নিজের কক্ষে ডাকালেন। বললেন নাকি সুব্রতা আপু বাইরে। এদিকে উনি ওনার ওয়ালেট খুঁজে পাচ্ছেন না, একটু খুঁজে দিতে। আর সেই সুযোগে দরজা লাগিয়ে উনি আমার সাথে। এরপর আর কিছু না বলতে পেরে হু হু করে কান্না করে দেয় রিদিকা। আদ্রিসের শরীর জ্বলে উঠে অল্পতেই। সম্পর্কের সীমা লঙ্ঘন করে তেড়ে গিয়ে বড় ভাইয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিস। প্রবল ঘুষিতে তাকে আছড়ে ফেলে ফ্লোরে। আদিল এতটাই হতভম্ব হয়ে এমন কিছুর বিপরীতে প্রতিক্রিয়া কী করা উচিত ভেবে বের করে উঠতে পারছে না। শুধু চোখ বেয়ে জোরে চলেছে তার জলস্রোত। আদ্রিস আবারও আদিলকে মারতে গেলে সুব্রতা এসেই আদ্রিসের গায়ে হুমড়ি খেয়ে পড়ল। আদ্রিস, বিশ্বাস করো, আদিল এমনটা করতে পারে না। তুমি তো ওকে ছোটবেলা থেকে চিনো। ও এমন নয়, প্লিজ ওকে মেরো না। আর ও তোমার বড় ভাই। এই রিদিকা মিথ্যা বলছে। মিথ্যুক আর অন্যায়কারী তো তোরা। মানুষের খেয়ে মানুষের পরে মানুষের পিছনে ছুরি চালাবে। আজ তোদের আসল অবস্থায় দেখিয়ে দেব আমি। কথাগুলো বলে সুব্রতাকে লাথি দিয়ে পাশে ফেলে আদিলকে ফ্লোর থেকে তুলে আবারও মারার জন্য হাত উঠালে সেই হাত ফাঁকড়াও করল আখি। আখি আদ্রিসকে কিছু করে ওঠার সুযোগ না দিয়ে তার 2 গাল বরাবর 6 থেকে 7টা থাপ্পড় বসালো। তারপর তাকে কয়েকটা ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। আদ্রিস এবার অতিরিক্ত খেপে গেল। তেড়ে এসে আখিকে থাপ্পড় বসাবে তার আগে তার হাত পিছন দিকে মুড়ে নেয় আখি। ওপর হাত দিয়ে আখিকে পাকড়াও করতে চাইলে সে হাতও মুড়ে ধরে আখি। আখি আর আদ্রিসের বেশ কড়া টক্কর পড়েছে। আদ্রিস বেশ বলিষ্ঠ হলেও আখির দক্ষতার সাথে পেরে উঠছে না। আদ্রিস নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁত কটমট করে বলতে লাগলো, আখি, ভালো হবে না, ছেড়ে দাও আমায়। তুমিও নিজের সীমা লঙ্ঘন করে গেছো, তোমাকেও আমি ছাড়ব না। আখি এবার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল যাতে ওয়ারড্রোবের
এক কোণে আদৃশের কপাল কেটে কপালের এক পাশ বেশ কেটে গেল। এবার হৃদিকে আক্রমণ করলো আখির উপর। তোর সাহস কি করে হলো আখি, আমার আদৃশকে এভাবে মারার? হৃদিকে এসে আখিকে থাপ্পড় মারতে নিলে আখি ইচ্ছে মতো বেশ কটা থাপ্পড় মেরে তাকে ফ্লোরে ফেলে দিয়ে কয়েকটা লাথিও মারল। আদৃশ আবার আখিকে জব্দ করতে আসলে আখি তাকেও আরও কয়েকটা ঘুষি দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মনে করেছিস তোরা, নোংরার দল? আখির সাথে পেরে যাবি? কি করে ভুলে যেতে পারিস তোরা আমি আখি সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? তোদের তো এখনই মেরে ফেলতে মন চাইছে, কিন্তু মারব না, কারণ তোদের সহজ মৃত্যু আর যেই হোক আখি মেনে নিতে পারবে না। তোদের হাল তো এমন হবে যে রোজ মরার জন্য প্রার্থনা করেও মরতে পারবি না। আজ তুমি একজন মেয়ে আর কখনো আমার স্ত্রী ছিলে ভেবে ছেড়ে দিচ্ছি আখি, নইলে আজ এখান থেকে বেশি ফিরতে না তুমি। তোমাকে প্রাণে ছেড়ে দিলেও ভেবো না তুমি ছাড় পাবে। কেস করবো আমি তোমার নামে। লোকের ঘরে ঢুকে তাদের প্রাণে মারার চেষ্টা করেছো তুমি, দেখি এবার ডাক্তারি লাইসেন্স কি করে আটকাও। ভুলো না আমিও উকিল। উফ, যা লম্পট উকিল, ডাক্তারি লাইসেন্স তোর বউয়ের মতো সস্তা দ্রব্য না যে চাইলে তাকে নিয়ে খেলা করবি, আমাকে কেসের ভয় দেখাস। আরে তোর ওপর তো কেস করার সামর্থ্য থাকা সত্ত্বেও করিনি আমি, কারণ তোর পরিণতি আমি অনেক ভয়াবহ ভেবে রেখেছি। শুকরিয়া কর আল্লাহর কাছে যে তুই এখনও জীবিত আছিস, কিন্তু মনে রাখিস তোর ধ্বংস আমার হাতেই হবে। আমাকে আমার ভালোবাসা আমার ডাক্তার আদ্রিদের কাছ থেকে দূর করার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আদ্রিতের কাছ থেকে দূর করেছি মানে? আমতা করে বলল আদ্রিস। ভালো সাজছিস লম্পট, তুই কি মনে করেছিলি আমি কখনো জানতে পারবো না? মনে রাখিস আদ্রিস, তুই কার সাথে খেলা করেছিস, তোর এমন অবস্থা করব যে মৃত্যুর আশায় তুই আফসোস করবি। চলো মা, ভাইয়া আপু এখানে আর থাকতে হবে না তোমাদের, তোমার ভাই আর আপুকে নিয়ে যাও, আমার মা কোথাও যাবে না। আখি কথাটা জবাব দেওয়ার আগে মা বলে উঠলেন, বাবারে তোর কামাই খেয়ে বেঁচে থাকার চেয়ে ভিক্ষে করে খাওয়াটাই সম্মানের হবে আমার কাছে। চল আখি মা, আমায়ও নিয়ে চল, তোরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আয়। না মা, এই স্বার্থপরের দেওয়া কিছুই তোমাদের নিতে হবে না, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কিছুর কমতি রাখবো না, শুধু আমার সাথে চলো। চলে যাবার আগে আরেকবার ভেবে নাও মা, একবার গেলে কিন্তু আর ফিরতে পারবে না। আল্লাহ যেন মরার আগে তোর মুখ না দেখান। তাচ্ছিল্য করে কথাটা বলে মা সবার আগে হাঁটা দৌড়লেন। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আদিল। সুব্রতা রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল। সবশেষে আদ্রিসার হৃদিকার দিকে কোনদিন চোখে তাকিয়ে চলে গেল আখিও। ড্রয়িং রুমে বসে কান্না করে যাচ্ছেন জাহানারা রহমান, পাশে বসে আছে আদিল সুব্রতা। রিহান আশেপাশে দূরে খেলা করছে। কি হয়েছে মা? কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তোমরা কেউই আমার সাথে তেমন যোগাযোগ রাখতে চাইছিলে না, আর রাজ এমনটা। বলো না আমায় কি হয়েছে। আজ তোমাকে সব বলবো আখি, আজ আর ভয় নেই আমাদের। বলো আপু। সব কিছু হৃদিকাই করছিল। সেদিন ইচ্ছে করে আমার পায়ে গরম তরকারি ফেলে দেয়, কিন্তু তখনই আদ্রিসের গাড়ির শব্দ পেয়ে আমাদের অবাক করে দিয়ে নিজের হাতে গরম তরকারি ফেলে দেয়, নিজের গালে নিজে থাপ্পড় মারে, তারপর আদ্রিসকে আসতে দেখে হাউমাউ করে কান্না করে মায়ের পায়ে পড়ে যায় আর আমাদের আদ্রিসের চোখে খারাপ প্রমাণ করে। সেদিন আদ্রিস আমাদের উপর বিশ্বাস করেনি। তারপর থেকে আদ্রিস যখনই বাড়ি থাকতো না, ও আমাদের দিয়ে অনেক কাজ করাতে চাইতো, আমাদের সাথে খারাপ আচরণ করত। একদিন আমি প্রতিবাদ করতে গেলে আমাদের রিহানের গলায় ছুরি বসিয়ে দেয়, বলে কিনা ওর সাথে লাগতে এলে কখন কোথায় রিহানকে লাশ বানিয়ে ফেলে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলেই রিহানকে বেশ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারতাম না, কারণ আদ্রিস তার কথাই ছিল, উল্টা আমাদেরই দোষারোপ করত।
তুমি চলে আসার পর দিনেই বাড়ির সকল সিসিটিভি ও নিজেই খুলে নিজেকে আদৃশকে এই বলে যে ওর এসব ভালো লাগে না, সবসময় নজরবন্দি লাগে, যাতে ওর বিরুদ্ধে চাইলেও প্রমাণ রাখতে পারতাম না আমরা। তাছাড়া ভয় পেতাম ও কথায় কথায় ছুরি এটা ওটা নিয়ে মারতে পারত আমাদের। একদিন আদৃশকে ওর কক্ষে রেখে ওকে চ্যালেঞ্জ করে আদৃশকে বলতে গিয়েছিলাম সব কিছুই, কিন্তু তখন ও নিজের হাতে মায়ের হাত জোর করে তার মাথায় আদৃশকে বোঝালো আমরা ওর উপর অত্যাচার করি। আমাদের না থাকার জায়গা ছিল না নিজেদের হয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করতাম, লুকিয়ে ওর কার্যকলাপ ভিডিও করতে পারতাম, কিন্তু এসব কিছুরই কোনো সুযোগ দেয়নি আমাদের। অনেক চালাক রীতিকেও এক ধরনের পাগল যে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নিজেকেই আঘাত করতে পারে। তাকে কেউ কিভাবে ভয় পাবে না? কাজের লোকগুলোর সাথে এমনটা করতো। একদিন ওদের খুব মারে, তারপর কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওরাও চলে যায়। অতঃপর আমরা ঘরের কাজের লোকদের মতো সারাদিন খাটতাম। আজকে কি হয়েছিল? আজ আমি নিজের কক্ষেই ছিলাম। কিছু কাজে বেরোনো ছিল শুধু। সুব্রতা ফিরে আসার অপেক্ষা করছিলাম শুধু। কিন্তু তখন হঠাৎ হৃদিকে আমার কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে নিজেই নিজের কাপড় ছেড়ে চিৎকার করতে থাকে। আমার বোধগম্য কোনো কথা যাওয়ার আগে সব কিছু ঘটে যায়। আমার কপাল এতই ভালো যে নিজেরই ছোট ভাইয়ের হাতে মার খেতে হলো। কপাল আমার না, ওই আদৃশের খারাপ যে আপনার মতো একজন আদর্শ মানুষের গায়ে হাত তুলেছে। আমার তো খারাপ একটা বিষয় লাগছে যে এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে কিছুই বললে না। আমি বলতে চেয়েছিলাম আখি, কিন্তু হৃদিকা প্রায় সময় আমাদের উপর নজর রাখতো। পরিষ্কারভাবে আমাদের বলেছিল যদি আমরা তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে আমাদের সাথে তোমারও খারাপ করবে, আর সবার প্রথম ও রিহানকে মারবে। যে মেয়ে আদৃশের মতো তোমার পাগল প্রেমিককে বশ করতে পারে, মা পাগল ছেলেকে নিজের আঁচলে বেঁধে নিতে পারে, ভাইয়ের ভক্ত ভাইকে তার শত্রু বানিয়ে দিতে পারে, তাকে ভয় কি করে পেতাম না বলো? ভয় তো ওকেও পেতে হবে, আর কাউকে না পেলেও আল্লাহ তাআলা, আর তারপরে আর একজনকে মানে তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না আপু। তোমরা এখন আমার কাছে নিরাপদে আছো, আর আমার কোনো ভয় নেই। ভয় তো এবার ওই হৃদিকার পাওয়ার পালা। আমি কখনো ভাবিনি যাকে আমি কিছু ভাবতাম সে নাগিন বেরোবে। যতটুকু আমার ডাক্তারি দক্ষতা বলে পাগলামি তো হুট করে মাথায় ছড়ার নয়, তার উৎপত্তি প্রায় থাকে অতীত জুড়ে। হৃদিকার ইতিহাস খুলে দেখতে হবে এবার। শুধু মানুষের ইতিহাস তুলে ধরো, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না? আরে ডাক্তার সাহেব আপনি আসুন। হ্যাঁ ডাক্তার সাহেবা, সকাল থেকে সারা ঘর খুঁজছি তোমায়, কিন্তু আপনি ম্যাডামের কোনো খোঁজ নেই। কত ফোন করেছি খেয়াল আছে? পুরো 48টা কল করেছি। মেসেজ চেক করো কতটা করেছি। তারপর কোথায় জানি খুঁজেছি, একমাত্র আমিই জানি। অবশেষে তোমার একজন গার্ড খবর দিল তুমি বাড়িতে এসেছো। আরে খুব সকালে বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমিয়েছিলেন প্রায়, তাই কাউকে ডাকিনি। আপনি তো এত পাগল হয়ে পড়েছেন আমায় না পেয়ে, যেন আমি আপনাদের ঘর ছেড়ে নাকি পৃথিবী ছেড়ে চলে গেছি। খবরদার রাখি, এমন কথা আর বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন আর গম্ভীর মুখে রাগের রেখা না ফুটিয়ে ওনাদের সাথে পরিচিত হন। ইনি হলেন মা, ইনি আমার আদিল ভাইয়া, আর ইনি ওনার সুন্দরী ওয়াইফ আমার সুব্রতা আপু। আর ওই যে দুষ্টু মহারাজ খেলা করছেন, উনি হলেন আপু ভাইয়ার ভালোবাসার পদ্মফুল। আর আপনারাও ওনার সাথে পরিচিত হন। উনি হলেন আমেরিকা ফেরার ডাক্তার আদ্রিত মির্জা। আখির দুষ্টুমিতে সবাই বিষাদ ভুলে মুখে হাসি ফুটিয়ে নিল পলকে। জাহানারা রহমান, আদিল, সুব্রতা সবাইকে আখির বাড়িতে থাকার ভালো ব্যবস্থা করে দিয়ে আখি আসলো হাসপাতাল। যাওয়ার সময় তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাবে ভেবেছে। তাছাড়াও আদিলকে কিছু টাকা দিয়ে এসেছে আখি আসার আগে তাদের যা লাগবে আনিয়ে নিতে পারার জন্য। বর্তমানে বসে আছে হাসপাতালের পিছনের দিকটার সেই বটগাছটার নিচে। অজস্র ভাবনার ওপর উকি দিয়ে বিরক্ত করছে সে এক বিষাদময় ভাবনা তাকে। আদৃতকে সে তিক্ত সত্য না বলে সে থাকতে পারছে না।
আখি তো 6 বছর ভালোই ছিল অন্যের হাত ধরে। হোক না সে বিশ্বাসঘাতক, কিন্তু আদ্রিতের তো 6টা বছর বৃথা গেল। আর কত কাটাবে? আদ্রিত তিক্ততার ক্ষণ, সেই তিক্ততার আদ্রিত এখনই জীবনে এগোয়নি। তার যথেষ্ট অধিকার আছে সত্যতা জানান। যাই হয়ে যাক, আখি আদ্রিতকে সত্যতা এবার ভুলে ভেবে নিয়েছে। আখি এবার উঠে গেল আদ্রিতের কেবিনের দিকে, কিন্তু কেবিনে গিয়ে আদ্রিতকে ফেল না আখি। তখন একটা নার্স এলো আখির কাছে। রুষা, ডাক্তার আদ্রিতকে দেখেছ? ম্যাম, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আশরাফ স্যার সকল ডাক্তারদের নিয়ে মিটিং ডেকেছেন। হঠাৎ আদ্রিত স্যার ওখানেই। আপনাকে না পেয়ে আপনার খোঁজে আমাকে পাঠালেন আশরাফ স্যার। সেই কবে থেকে আপনাকে খুঁজেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আখি বেগতিক পায়ে গেল সেখানে। মে আই কাম ইন স্যার? এখন সময় হয়েছে ডাক্তার আখি আপনার আসার। ভুলে যাবেন না, এটা আপনার বাড়ি নয়, আমার হাসপাতাল। এখানে আমার কিছু রুলস আছে, তা মেনে চলতে হবে আপনাকে। আর না পারলে হাসপাতাল ছেড়ে দিবেন। ঠিক সময় আপনাকে ডেকে খুঁজে পাওয়া যায় না। খামখেয়ালি ফোনা নিয়ে পড়ে থাকার ছিল তো ডাক্তার হলেন কেন? এত সকল ডাক্তারদের সামনে কথাগুলো শুনিয়ে দিলেন আশরাফ খান আখিকে। অল্পতেই আখির মুখ চুপসে গেল। চারপাশে তাকিয়ে দেখলো সকল ডাক্তারই তার দিকে কেমন করে তাকিয়ে আছে। খারাপ লাগলো আখির বড্ড। মৃদু স্বরে বলল, সরি স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। এসে জায়গায় বসুন আপনি। আখি এসে বসলো ভিতরে, চোখে টলমল করছে। আসছে দিন থেকেই তার বাবা বিভিন্নভাবে তার সাথে খারাপ আচরণ করেন। হয়তো 3 বছরের মনের জ্বালার শোধ তুলছেন উনি। নয়তো যে বাবার কখনো তার মেয়েকে ধমকুক্তি দেওয়ার কথা ভাবতেও বুক কেঁপে উঠেছে, সেই বাবা আজ তার মেয়ে কেন অপদস্থ করবে কথায় কথায়। আখি যে তা মেনে নিতে পারছে না। যে বাবার ভালোবাসা ছাড়া কখনো কিছু পায়নি, আখি সেই বাবার এমন ব্যবহার কেমনে মেনে নেবে? জীবনের একটা ভুল পদক্ষেপ আজ কেড়ে নিল আখির সব সুখ, নষ্ট করে দিল সব সম্পর্ক, নিঃস্ব করে দিল তাকে। আজ বুঝতে পারলো আখি আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তখন তার কাছে সঠিক মনে হলেও ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আর যাই হোক না কেন, কোনো কিছুতে আবেগপ্রবণ না হয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নেওয়াই জীবন ও মনের ভবিষ্যতের জন্য ভালো। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে হাত পা ছড়িয়ে আয়েশ করে বসে আছে হৃদিকা। মুখে তার প্রসারিত হাসি। আমার পথে সব কাটা দূর, এখন আদ্রি শুধু আমার। ওকে আমার কাছ থেকে এখন আর কেউ কেড়ে নিতে পারবে না। ও একান্তই আমার। সব কটা পাগল ছিল, আমি থাকতে আমার আদ্রিসের উপর অধিকার জমাতে এসেছিল আবালের দল। ওই ডাক্তারও পাগল। আমি নাকি আমার শত্রুর সাথে ভাব করব। জানি না কে এই ভাইরাস আমার শরীরে দিয়েছে, কিন্তু যেই দিয়ে থাকুক না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। 3য় ডোজ তো দিতে আসবেই, দেখি কেমনে দিয়ে যায়। দিদিকে এত সহজে হার মানাবার কেউ না। হাসপাতালে আখির কাজ শেষ হয়ে গেলেও আদ্রিতের কাজ এখনো বাকি। এদিকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে ফোন আসলো, মায়ের শরীর খারাপ করেছে অনেকটা। তাই হুটহাট বেরিয়ে গেল আদ্রিতকে না বলেই। ফোনে মেসেজ করলো, ডাক্তার আদ্রিত, বাড়িতে মায়ের শরীর হঠাৎ অনেকটা খারাপ করেছে, আমায় বেরিয়ে যেতে হলো আর্জেন্টলি। আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না। হয়তো মামুনি রাগ করবে, ওনাকে আমি ফোন করে বুঝিয়ে নেব। আর কালকে সকালে পারলে একবার ওখানে আসব, তারপর ওখান থেকেই আপনার সহিত হাসপাতাল যাব। তাছাড়া আপনার সাথে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ, দেখা হলে বলবো। আদ্রিত কাজ সেরে ফোন হাতে নিয়ে আখির মেসেজটা দেখতে পেল। আখির জন্য বুকের ভিতরটা বড্ড খসখস করছে তার। আশরাফ খানের আখির সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। আখির মুখ আজ সারাদিনই বেশ মলিন ছিল। আজকে এত ব্যস্ত ছিল যে আখির সাথে ভালো করে কথাও বলতে পারেনি আদ্রিত। আশরাফ খানকে চাইলেও মুখের উপর জবাব দিতে পারতো না আদ্রিত, কারণ ওনাকে যথেষ্ট সম্মান করে সে। কিন্তু বিষয়টা সয়েও যেতে পারছে না, তাই কিছুটা ভেবে আশরাফ খানের কেবিনের দিকে এগিয়ে গেল। আশরাফ আর আহিল দুজনেই সেখানে বসে কিছু কাজ করছিলেন। তখন আহিলের মোটেও ভালো লাগেনি তার বাবার আখির সাথে এমন ব্যবহার।
তবুও বাবার উপর কিছু বলল না। আশরাফ খানও মেয়ের সাথে এমন ব্যবহার করে এখন মনে মনে অনুতপ্ত হচ্ছেন। মে আই কাম ইন স্যার? আদৃত, মাই বয়, প্লিজ কাম অ্যান্ড সিট। আদৃত বসল। তা হঠাৎ আমার কেবিনে আসলে? কোনো ইম্পর্ট্যান্ট কাজ? স্যার, এদিক দিয়ে ওদিকের কথা বলে আমি বর্তমানে আপনার সময় নষ্ট করতে চাইব না। সোজা কথাই বলতে চাই, আপনার আজকে আখির সাথে করে যাওয়া ব্যবহারটা আমার ঠিক মনে হয়নি। আমরা সবাই জানি আখি নিজের দায়িত্ব নিয়ে কতটা সিরিয়াস। আজকে আপনি হুট করে মিটিং ডেকেছেন, এতে তখন যে কোনো ডাক্তার নিজের কিছু প্রয়োজন হাসপাতালের বাইরে থাকতেই পারত। এটা বড় কিছু ছিল না। আমাকে আমার কাজ শিখাতে এসো না আদৃত। না স্যার, তা করার কথা আমি ভাবতেও পারি না। আপনি আমার গুরু, কিন্তু আমার যা সঠিক মনে হয়েছে সেটা বলেছি, বাকিটা আপনি ভালো জানেন। হয়তো আখি একটা ভুল করে গেছে, কিন্তু তার মাসুল যে তাকে জীবনবৎ দিতে হবে তেমন কিছু নয়। আখি আপনাদের ছাড়া কতটা ফিরে আছে তা জানলে হয়তো কখনোই আখিকে দূরে ঠেলে দিতেন না। বাচ্চারা ভুল করতেই পারে স্যার, তবে মা বাবা কি পারেন না বাচ্চাকে সেই ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে? বিষয়টা ভেবে দেখলে খুশি হব স্যার। আমার কথায় খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। চলি তাহলে। আদৃত উঠে চলে গেলে আহিল বলল, বাবা, ভুল না হয় আখি করেছে, তাই বলে কি ক্ষমা করা যায় না তাকে? আশরাফ খান কিছুই বললেন না আহিলের কথার উত্তরে, শুধুই নীরবতা পালন করে গেলেন। বাড়িতে এসে মায়ের চেক আপ করল আখি। শরীর অত্যন্ত দুর্বল না, তাছাড়া অতিরিক্ত চিন্তায় শরীর আরও খারাপ করেছিল। আখি ওনাকে ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিল। রিদিকা আসলো আখির কক্ষে একটা মাথার ব্যথার ওষুধ নেবে বলে। হঠাৎ তার মাথা অত্যন্ত ধরেছে। আখি তাকে বসিয়ে রেখে পাশের ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে ওষুধের বক্স বের করতে নিলে সেদিন রাখির আনা অজ্ঞাতজনের চিঠিটাও সাথে বেরিয়ে আসে, যা বেরোতে ফ্লোরে পড়ে যায়। সুব্রতার চোখ যায় সেদিকে। আর আখি, তুমিও একই চিঠি কিনেছো, কাঠি কিনেছো? একই কাঠি মানে আপু? আর কার কাছে রেখেছো কাঠিটা? আরে রিদিকার কাছেও সেম কাঠি আছে। তুমি শিওর? এক দেখাতে কি করে চিনলে? আরে চিনব না, এই কাঠি নিয়ে যা তা সারাদিন এটাই পরে থাকতো রিদিকা। অনেক পছন্দের ছিল ওটা। আর সেদিন হঠাৎ খুঁজে পাচ্ছিল না বলে আমাকে না জানিয়ে কত দোষারোপ করেছিল, কত কথা শুনিয়েছিল। তারপর নিজেরই কক্ষের এক কোণে পড়ে থাকতে পায়। সে কাঠিটা কি তুমি পাশ থেকে দেখেছো? মানে এমন কাঠি তো অনেকেই কিনতে পারে, কিন্তু রিদিকাটা কি তুমি আলাদাভাবে শনাক্ত করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ ওর কাঠিটা সেদিন খুঁজে পেল মাথার দিকটা অল্প ভাঙ্গা পায়। হয়তো রিহানি খেলা করে ভেঙে দিয়েছিল। দেখা তো এটা কিনা। আখি সুব্রতার সামনে গিয়ে কাঠিটা ধরলে এক মুহূর্তে ছিনে ফেলে সে। হ্যাঁ এটাই তো। তুমি কি করে ফেলে এটা? এটা অনেক লম্বা গল্প আপু, পরে বলবো। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল আখি। সুব্রতা বুঝে উঠতে পারল না সে হাসির মানে। আদৃত পাগলের মতো ডায়েরিটা খুঁজে যাচ্ছে। মা, আমার ডায়েরি কোথায় গেছে? আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তোর জ্বালায় ঘরে থাকতে পারছি না। আমার ডায়েরিটা কোথায়? আমি জানি কি না জানি বাবা কি হয় এসব লিখে। আগের যুগে লোক স্কুলের খাতা ছেড়ে চিঠি পাঠাতো ভালোবাসার মানুষকে, আর এখন ডায়েরিতে ভরে ভরে লিখে রেখে দিয়ে কি যে পায় পোলা পায়। মা, তুমি বলবে কোথায় আমার ডায়েরিটা? আমি জানি না রে বাবা। তা তোর জন্য এমন কিছু এনেছি যাকে দেখে তোর ডায়েরির ভূত মাথা থেকে নেমে যাবে। আবার কোনো মেয়ের ছবি এনে থাকলে বলে দাও এখনই, আমেরিকার টিকিট বুক করব। আরে একে রেখে কি কখনো আমেরিকা যেতে পারবি? এর জন্যই তো 6 বছর বনবাস কাটালি। কি মনে করিস আমি কিছু বুঝি না?
আদ্রিতের সামনে আখির ছবি টাঙ্গিয়ে বললেন শায়লা মির্জা। অবাক হলো আদ্রিত। আখি? হ্যাঁ আখি। মনে হয় তুই রাজি না। বাদ দে, চিরকুমারী থাক তুই। মস্কার করে শায়লা মির্জা চলে যেতে নিলে আদ্রিত ওনাকে আটকালো। আরে আরে, কোথায় যাচ্ছ মা? কে বললো আমি বিয়ে করব না? মানে করবি? মানে হ্যাঁ। শায়লা মির্জা ব্রু উঠানোর কথা জবাবে আমতা করে মাথার পিছন দিক চুলকির সম্মতি জানাল আদ্রিত। শায়লা মির্জা খুশিতে আত্মহারা। এ না হলে আমার ছেলে। দেখ তোর মা এখন তোর বিয়ে কিভাবে করায়। কিন্তু মা, এতে সমস্যা আছে। আমার মনে হয় না আখি মানবে বলে, কারণ ওর সদ্য ডিভোর্স হয়েছে। আমি চাই না এখন এসব নিয়ে ওর সাথে কিছু কথা বলা হোক। কিছুদিন যেতে দাও, আমি নিজেই ওর সাথে কথা বলে নিব। বুঝেছি, বাচ্চাদের মুখে বাবা ডাক শোনার জায়গায় দাদা ডাক শোনার ইচ্ছে হয়েছে তোর। মানে খুব সোজা। তোর হাতে ছেড়ে দিলে আরও এক যুগ না পার করে দিবি আখিকে মনের কথা জানাতে। 6 বছর আগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আজকে নাতি নাতনি আমার কোলে থাকতো। তুই জায়গায় বসে থাক। তোর মা তোর বিয়ে আখির সাথে করিয়েই দম নিবে। আদ্রিস কক্ষ ছেড়েও কোথাও বেরোবে, তখনই রিদিকা কক্ষে প্রবেশ করে গেল। আদ্রিস তাকে দেখে চমকে যায় অনেকটা। কি হয়েছে আদ্রিস? তোমার কি হয়েছে? কেমনটা দেখাচ্ছে তোমায়? কানের উপরের দিকে অনেকটা চুল উঠে এসেছে কি করে? আদ্রিসের কথায় রিদিকা ছুটে যায় আয়নার সামনে। দেখে ঠিকই তো, তার একপাশের চুল অনেকটা উঠে এসেছে। সে বুঝতেই পারেনি। কি হয়েছে রিদিকা? এমনটা হলো কেন? রিদিকা বুঝতে পারলো বিষয়টা আদ্রিসের সামনে আসা থেকেও আটকাতে পারবে না, তাই বলে দেওয়া উত্তম বলে মনে করলো। সব কিছুই বলে দিল রিদিকা, যা ওকে ডাক্তার বলছেন। কথাগুলো শুনে আদ্রিস এক প্রকার হেসেই দিল। কি যে বলো রিদিকা, তোমাকে কেউ ভাইরাস কেন দিবে? তুমি এত কিউট অ্যান্ড সুইট। হয়তো ডাক্তার তোমার রোগের কোনো নাম খুঁজে না পেয়ে ভুলভাল কিছু বুঝিয়ে দিয়েছে তোমায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে অন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যিই তোমাকে এভাবে কেমন জানি লাগছে। তা আমি আজকে বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিব। মাইন্ডে ফ্রেশনেস চাই আমার। এমনিই আখিকে নিয়ে অনেক টেনশনে আছি। কাল সকাল অবধি নতুন কাজের লোক এসে যাবে। তুমি থাকো, আমি চলি। কথাগুলো বলে আদ্রিস চলে গেল। রিদিকা এর আগে পাশের ড্রেসিং টেবিলে লাথি দিল সজোরে। আমি অসুস্থ জেনেও এভাবে চলে গেল। আর ওই আখি অসুস্থ হলে তো ঘর মাথায় তুলে নিত। আখিকে নিয়ে এখনো ভাবছে। তুমি জানো না আদ্রিস, তুমি কত বড় ভুল করে গেছো। তুমি আমাকে জীবনে জড়িয়েছো, আর আমাকে নিয়েই থাকতে হবে, সে আমি যেমনই হই না কেন। তুমি শুধুই আমার, আর আমার না হলে কারো না। লাভ ইউ আদ্রিস, লাভ ইউ। আদ্রিতের ডায়েরি পড়তে মত্ত হয়েছে আখি। ডায়েরির প্রতি পৃষ্ঠায় শোভা পেয়েছে আদ্রিতের আখির সাথে কাটানো সকল মুহূর্তে, আর তার বিহনে বিরহতিথি কাটানো লেখনী মাধুর্যে ফুটে উঠেছে তা নিখুঁতভাবে। আমেরিকা থাকাকালীন সময় থেকে নিয়ে দেশে ফিরা আখির সাথে কাটানো সকল ক্ষণ সেখানে আলাদা মানে চেয়ে আছে। প্রিয়সী, তোমার স্মৃতিতে কাটালাম আর এক দীর্ঘ রাত। হয়তো শুয়ে আছে অন্যের বাহুতে, তবে তোমারই বিহনে বিরহ যন্ত্রণা যে সঙ্গে নিয়েছে অদমের। আজ যে কি হলো আমার? সেই পুরাতন অনুভূতি আঁকড়ে ধরল আচমকা। সুখ পাখির সে কান্না মিশ্রিত স্বর আবারও উতলা করলেই মন। যদি পারতাম পাখি নিঃস্ব করে দিতাম সেজন যে করেছে তোমাকে নির্হারা। মিশে ফিরিতে গুলিয়েছে তোমার মন, করেছে আমাকে কাঙ্গাল। আশ ফিরে পেলাম সুখ, তোকে পাবো কোনো ক্ষণে। আবারও হাসবো তোর কথার জালে, আড়ালে হাসবো ইচ্ছে করেই তোর কাছে হার মেনে। 2 দিন আগের লেখা। ভালোবাসি সুখ পাখি তোমায়, আজও মনের গহীন থেকে। ফিরে আসো না কথা দিলাম নিরাশ করবো না কবু। ভালোবাসবো মনের গহীন থেকে, আগলে রাখবো প্রাণ দিয়ে।
এমনই অজস্র লেখা আদ্রিতের ডায়েরি জুড়ে আখিকে নিয়ে, যা স্পষ্ট প্রমাণ করে আদ্রিত এখনও আখিকে ততটাই ভালোবাসে যতটা ঠিক 6 বছর আগে বাসত। আর যাই হোক, এই মানুষটা কখনো তাকে ঠকাতে পারে না। আদ্রিত যে শুধুই আখিকে ভালোবেসে গেছে। আখি মনে জন্মালো আবারও এক প্রকার আলো। জীবনের প্রথম ভালোবাসার প্রেমে যেন আজ আবার নতুন করে পড়ল। ডায়েরিটা পড়তে গিয়ে আখির চেহারাতে ঝলকালো সুখের হাসি। রিদিকা বাড়ির দরজা জানালা সবকিছু শক্ত করে লাগিয়ে দিয়েছে। বাড়ির সকল দিকে নিজে ভালো করে নিয়েছে। যে আসুক, আসবে তো কখনো আমায় তৃতীয় ডোজ দিতে। তবে সে তো জানে না রিদিকা কী জিনিস। তাদের উপর সন্দেহ ছিল সবটাতে তাড়িয়ে দিয়েছে। এবার দেখে আসে কে? রাত 2টা। আদেশের বাড়ির পিছন দিকে দাঁড়িয়ে আছে হুডিয়ালা কেউ একজন। বাড়ির পিছন থেকে হুডিয়ালা সেজন বাড়ির ভিতরে কিছু একটা ছুঁড়ে মারল, যা মাটিতে পতিত হওয়ার সাথে সাথে সারা বাড়ি ধোঁয়ায় ভরে গেল। হঠাৎ ধোঁয়ার উৎপত্তি চক্ষু সীমানার ভিতর এলে বাড়ির দুজন দারোয়ান সেদিকটায় ছুটে যায়। কিন্তু ধোঁয়ার সংস্পর্শে যেতে দুজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। হুডিয়ালা সেজন নির্দ্বিধায় আজগির দিয়ে বাড়িতে প্রবেশ করে। বাড়ির চারিদিকে বিচক্ষণতা নিয়ে লক্ষ্য করলে বুঝতে পারে ভিতরে প্রবেশের পর সব রাস্তায় আজ বন্ধ। অজ্ঞাত সেজন এবার বাড়ির বাগানের দিকে যায়। সেখানে বেশ বড় একটা পেয়ারা গাছ, যেটা দিয়ে ছড়ে ঘরের ভিতর প্রবেশ করা যাবে। সেদিকটায় বারান্দা দেওয়া বেশ বড় করে। সেখানে বসে বাগানের দিকটা অনায়াসে চোখ ভরে দেখা যায়। তবে সেখানে প্রবেশ করা গেলেও ঘরের ভিতরে প্রবেশ করে যাওয়া সহজ ছিল না। সেখান থেকে ঘরে যাওয়ার রাস্তায় বড় একটা সোজা দেওয়াল, যাতে পাসওয়ার্ড দিতে হবে। অজ্ঞাতজন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মনে কি যেন ভেবে নিল। অতঃপর এগুলো সেদিকে কয়েক মুহূর্তে সে অনায়াসে সঠিক পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে সক্ষম হলো। ঢুকে গেল ভিতরে। রিদিকা শুয়েছিল, কিন্তু হঠাৎ ঘরে কারো উপস্থিতি অনুভব করে নাড়া দিলে তার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দাঁড়ালো রিদিকা। হুডিয়ালা ব্যক্তি রিদিকার কক্ষের ফানে এগুচ্ছে। হঠাৎ পিছন থেকে রিদিকা তার উপর ভারী লাঠি দিয়ে প্রহার করতে দিলে অজ্ঞাতজন সাথে সাথে জায়গা থেকে সরে যায়, যাতে মাঠটা ফ্লোরে পড়ে। অজ্ঞাত ব্যক্তি একটা লাঠি দিয়ে রিদিকাকে ফেলে দেয়। রিদিকা এবার হাত থাকা ছুরি দিয়ে অজ্ঞাতজনের উপর হামলা করতে নিলে সে এবার রিদিকার গালে সজোরে একটা থাপ্পড় বসায়। রিদিকা ছিটকে পড়ে ফ্লোরে। অজ্ঞাতজন বাড়ি সরে বলে ওঠে, যতই যা করে নে, নকল নকলই থাকে, আসলের জায়গায় নিতে পারে না। শেয়াল যতই চালাকি করুক, বাঘ হয়ে উঠতে পারে না। তাই শেয়াল হয়ে বাঘিনীর সাথে চক্কর দিতে আসিস না। এখনই দেখিয়ে দিব কে কে। অতঃপর রিদিকে ছুরি দিয়ে আবার অজ্ঞাত সেজনের উপর ঝাঁপিয়ে পড়বে। তার আগেই সে বিনা বাক্যে রিদিকার উপর কিছু স্প্রে করলো, যার ফলস্বরূপ তার উপর প্রহার করে ওঠার আগেই জ্ঞান হারিয়ে পড়ে যায় রিদিকা। অজ্ঞাতজন বেশ বড় করে হাসে এতে। রিদিকার হাত ধরে সে টেনে নিয়ে যেতে শুরু করে। বিছানার পাশে এসে রিদিকাকে অনেকটা কোলে করে বিছানাতে শুইয়ে দেয়। আস্তে করে তার শরীরে সকল কাপড় খুলে ফেলে শুধু একটা চাদর দিয়ে তার শরীর ঢেকে দেয়। বিছানাটা হাত দিয়ে বেশ খানিক অগোছালো করে দেয়। রিদিকার মাথায় হাত বুলিয়ে বলে, রিদিকা সুইটহার্ট, তোকে আমি পানে মারবো না, তোর জীবন ইন্টারেস্টিং করবো শুধু। বড্ড ভালোবাসি যে তোকে সুইটহার্ট। কথাটা বলে পকেট থেকে পুরুষদের পরিধানের একটা ঘড়ি রিদিকার বালিশের পাশে রেখে দেয়। অতঃপর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে রিদিকার শরীরে প্রবেশ করিয়ে দেয়। কনগ্রাচুলেশন বেবি, 3rd ডোজ কমপ্লিট। শান্তিতে ঘুমো। সকাল 10টার আগ অব্দি তোর উঠার কোনো সম্ভাবনা নেই, যদি কেউ না উঠায়। এর আগে তোর প্রাণের স্বামী এসে পড়বেন। আই হোপ নাও বাই। মুখ দিয়ে রহস্যময় একটা সুরে শেষ দিতে দিতেই বেরিয়ে গেল সেজন। ঘণ্টাখানিক পর দারোয়ানদের জ্ঞান ফিরে, কিন্তু উঠে নিজেদের এমন অবস্থা সম্পর্কে কিছুই বুঝে উঠতে সক্ষম হয় না। আদ্রেশকে ফোন করলে ফোন ওঠায় না। দুজন আবার নিজেদের জায়গায় চলে যায়। অনেকবার ফোন করলে আদ্রেশ তাদের ফোন ওঠায়। অবশেষে তারা রাতের ঘটনা সম্পর্কে বললে আদিশ অনেকটা ঘাবড়ে বাড়ি চলে আসলো। সকাল 10টার বেশ আগেই বাড়ি পৌঁছালো। তোমরা দুজন এখানে? ঘরে ম্যাডাম ঠিক আছে কিনা সেটা জানা প্রয়োজন মনে করনি? স্যার, ম্যাডাম তো ভিতর থেকে সব দরজা জানালা বন্ধ করে দিয়েছেন। আমরা বাহির থেকে ম্যাডামকে ডাকলেও ওনার কোনো জবাব পাইনি।
তাই আপনাকে ফোন করি। হ্যাঁ স্যার, অনেক ডেকেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দারোয়ানদের কথা শুনে আদৃশ বেগতিক পায়ে ঘরের দিকে গেল। হৃদিকাকে ডাকলেও সাড়া পেল না। পাসওয়ার্ড টাইপ করলে দরজা খুলে গেল। আদৃশ ঢুকে গেল ভিতরে, অতঃপর সোজা তার কক্ষের দিকে যায়। কক্ষের দরজা আজানো দেখে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে। হৃদিকাকে উক্ত অবস্থায় দেখে ঠিক থাকতে না পেরে চেঁচিয়ে ওঠে তার নাম নিয়ে। চেঁচানোর শব্দেও হৃদিকার জ্ঞান ফিরে না। আদৃশ রেগে মেগে তেড়ে যায় তার দিকে, অতঃপর তাকে তার নাম ধরে ডেকে জাকাতে শুরু করলে হৃদিকা জেগে ওঠে। কি হয়েছে আদৃশ, সাত সকালে চেঁচাচ্ছ কেন? তোমার অবস্থা দেখো আগে। ওমা, আমার এই অবস্থা কে করলো? নিজের বিভৎস অবস্থা দেখে আশ্চর্য হয়ে চাদর দিয়ে গা ডেকে উঠে বসে হৃদিকা। কোন নাগর এসেছিল তোমার? কি বলছো আদৃশ এসব? কোন নাগর মানে বুঝো না? নেকা সাজো আমার কাছে। বিভৎস অবস্থায় বিছানায় আয়েসে শুয়ে আসো, বালিশের পাশে পুরুষের হাতের ঘুড়ি রাখা, বিছানা এলোমেলো। রাতে হঠাৎ আমার দারোয়ানরা অজ্ঞান হয়ে যায়। এর মানে কি হতে পারে বলো? কি বলতে চাইছো তুমি আদৃশ? এটাই বলতে চাইছি, আমার দারোয়ানদের কিছু একটা করে অজ্ঞান করেছো, যাতে তোমার নাগরকে দেখতে না পায় ওরা, আর তারপর ওকে নিয়ে রাতভর ফুর্তি করেছো। স্টপ ইট আদৃশ, তুমি তা ভাবতেও পারো কি করে? কাল রাতে এই অজ্ঞাত ব্যক্তিটা এসেছিল যে আমার শরীরে ভাইরাস দিয়েছে। সে হঠাৎ আমার মুখে কিছু স্প্রে করলে আমি জ্ঞান হারাই হয়তো, কারণ তারপরের কোনো কথা আমার মনে নেই। শাট আপ হৃদিকা, কথা দিয়ে পাপ ডাকতে এসো না, আমি বোকা না। তুমি কি মনে করো মন গড়া কিছু গল্প বলবে আর আমি বিশ্বাস করব? এর জন্যই ঘরে সিসিটিভি সরিয়েছো আমাকে দিয়ে, যাতে আমি তোমার নোংরামো সম্পর্কে কিছু জানতে না পারি। আমারই ভুল ছিল, আখির মতো পবিত্র ফুলের উপর তোমার মতো নোংরাকে এনে তুলেছে। তুমি বিশ্বাস করো আদৃশ, আমি সত্যি বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার। তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছু নয়। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু বিশ্বাস করো প্লিজ আমার উপর। হৃদিকা আদৃশের পায়ে লিপ্টে পড়ে কাঁদছে। এদিকে আদৃশ ভাবলেশীন হয়ে দাঁড়িয়েছে। মস্তিষ্ক ভাবশূন্য অবস্থা ধারণ করলো তার অল্পক্ষণে। কিছু সময় মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে পা হৃদিকার থেকে টান দিয়ে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদিকা ছাদে জড়ানো অবস্থায় কাঁদতে থাকে সেখানে পড়ে। আখি পৌঁছায় পুলিশ স্টেশন। হৃদিকার স্বামী আজিজের ওপর থেকে কেস তুলে সমস্ত ব্যবস্থা নিয়ে আজিজকে মুক্ত করল আখি। অতঃপর তাকে নিজের গাড়িতে এনে বসালো। আজিজ অবাকত্ব নিয়ে বলল, কি ডাক্তার আখি, আপনিই জেলে দিলেন আর আপনিই বের করলেন, ব্যাপার বুঝলাম না। জেলে আপনি গিয়েছিলেন আপনার কর্মে, কারণ আপনি নিজের হয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি। আপনি নির্দোষ তা কাউকে বুঝিয়ে উঠতে পারেননি। ভিকটিম হয়ে সব কিছু মানিয়ে নিয়েছেন। কি করতাম? হৃদিকা এমন অবস্থা সৃষ্টি করেছিল যে কেউ আমার উপর বিশ্বাস করার কথা ভাবতেও চায়নি। এখন প্রথম থেকে বলুন, আসলে ব্যাপারটা কি? আসলে বরিশালে আমি হৃদিকাদের বাড়ির পাশে একটা কোচিং সেন্টারে ক্লাস করাতাম। তখন প্রায় আসতে যেতে হৃদিকার সাথে কথা হতো আমার। আস্তে আস্তে পরিচয়, তারপর ওর সাথে ফোনেও কথা হতে শুরু হয়। এক পর্যায়ে বুঝতে পারি আমি ওকে ভালোবাসি। ওকে প্রপোজ করলে সাথে সাথে ও অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শুরু হয় দুজনের প্রেম। আমার মা বাবা কেউ নেই, একা থাকতাম একটা ভাড়া ঘরে। চাকরি বলতে একটা বেসরকারি স্কুলের টিচার ছিলাম আর একটা কোচিং সেন্টার চালাতাম। অবস্থা খারাপ ছিল না আমার, ওকে অনেক ভালোবেসে গিয়েছিলাম। তাই একদিন ওকে বললাম আমাদের বিয়ের জন্য ওর বাবাকে বলবো, কিন্তু ও মানা করে দিল। বলল ওর বাবা মা ওকে একদম পছন্দ করেন না। প্রথম থেকেই কথা হতো, সময় প্রায় বলতো ওর মা ওকে ভালোবাসে না।
ওকে একদমই পছন্দ করেন না, ওকে বিয়ে দিতে চান না। আমার বিষয়ে শুনলে না কি ওকে প্রাণে মেরে ফেলবে। আমি অবাক হয়ে যখন জিজ্ঞেস করতাম এমনটা কেন করবেন ওনারা, তখন ও বলতো নাকি জানে না ওর বাবা মা কেন ওকে অবহেলা করেন, কিন্তু কথাটা জোর দিয়েই বলতো ওর মা বাবাকে ওকে ভালোবাসে না। যাতে আমি ওর কথা বিশ্বাস করে যাই, তাও অনেক বোঝাই ওর মা বাবাকে কোনো রকম আমাদের কথা বলার জন্য, কিন্তু ও মানতো না। তাই আর কোনো পথ না পেয়ে ওকে পালিয়ে আসার জন্য বলি, আর ও মেনেও যায়। দুজন ঢাকা চলে আসি। এখানেও আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ হই। বিয়ে করে আমরা দুজন একসাথে থাকতে শুরু করি। এর সাথে ভালোই কাটতো আমার দিন, কিন্তু আস্তে আস্তে ওর স্বভাবের অস্বাভাবিকতা আন্দাজ করতে পারি। ও আমাকে আমার কোনো বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিত না, আমাকে কেমন জানি বন্দি করে রাখতে চাইতো নিজের কাছে। আমার এক কাছের মেয়ে বন্ধু ছিল, বলতে শুধুই ফ্রেন্ড। ওর বৌদুলতেই ঢাকাতে চাকরি পাওয়া আমার। অনেক কথাবার্তা হতো আমার ওর সাথে প্রায়, কিন্তু এ নিয়ে হৃদিকার সাথে সমস্যা হতো, যার কারণে ওর সাথে যোগাযোগ কমিয়ে দিই আমি। কিছুদিন পর ওর লাশ পাওয়া যায় একটা ঝোপে। প্রমোদ তঙ্গনা নামের কেউ একজন ওকে মেরে দেয়, যাতে আমি অনেক শোকাহত হই। যা হৃদিকা মেনে নিতে চাইতো না, এই নিয়ে শুধু ঝগড়া বাঁধাতো আমার সাথে। হঠাৎ একদিন আমি রেগে বিলিয়ে ওকে ছেড়ে দিব, তারপর ঘর থেকে বেরিয়ে যাই। পুরো একদিন আমার এক বন্ধুর বাসায় থাকি, তারপর দিন আবারও ফিরে আসি ওর টানে। ওকে বড্ড ভালোবাসতাম, চাইলেও দূরে থাকতে পারতাম না, কিন্তু কে জানে ও আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। সেদিন আসার পর জানতে পারি ও আমার নামে অনেক দুর্নাম রটিয়েছে, আমাকে সবার চোখে অপরাধী বানিয়ে রেখেছে। অনেক আগ থেকেই নিজেকে হয়তো নিজেই আঘাত করেছিল, তারপর দোষ দিয়েছিল সেদিন আমার ঘাড়ে, যার ফলস্বরূপ কেউ শুনেনি আমার কথা। আমি আর আদৃশ মিলে আমাকে জেলে পাঠিয়ে দাও। হৃদিকা যা করার করে নিয়েছে। আপনাকে আপনার ন্যায় বিচার আমি পাইয়ে দেব, চিন্তা করবেন না। আপনাকে আমি এখন একটা ভাড়া করে নিয়ে যাব, সেখানে আপনি থাকতে পারেন। 6 মাসের ভাড়া আমি ভরে দিয়েছি, আপনি সেখানে থেকে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। তবে হ্যাঁ, ভুলেও আদৃশ হৃদিকার সামনে পড়বেন না। আর আমার সাথে যোগাযোগে থাকবেন, প্রয়োজনে যেন আপনাকে পাই, বাকিটা আমি সামলাবো। আজ আজিজের কাজে দেরি হয়ে যাওয়ায় আখি আর আদ্রিতের বাড়ি না গিয়ে হাসপাতাল চলে যায়। আজ যে করেই হোক সে আদ্রিতকে সব কিছু জানিয়ে ছাড়বে। নিজের ক্লাস শেষ করে এসে আদ্রিতের কেবিনে বসে আছে আখি। বর্তমানে আদ্রিতেরও একটা কাজ চলছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে, তাই অপেক্ষা করছে সে। কিছুক্ষণের মধ্যেই আদ্রিত এসে পড়ল। আরে আখি, তুমি এখানে বসে আছো যে? আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আমার। বর্তমানে কোনো কাজ না থাকলে বলুন। না না, এখন কোনো কাজ নেই, বলো কি বলতে চাও। নিজের চেয়ারে বসতে বসতে বলল আদৃত। আখি আমতা করে বলল, ব্যাপারটা কি করে জানাবো আপনাকে বুঝতে পারছি না, আর আপনি কেমন প্রতিক্রিয়া করবেন তাও ভেবে পাচ্ছি না। তবে আগে বলুন, সত্যতা শোনার পর আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। কি হয়েছে আখি, বলবে তো? কি এমন কথা হতে পারে যা শুনে আমি খুব বেশি রিয়াক্ট করব বলে তোমার মনে হয়? আসলে কি হয়েছে আখি, বলবে তুমি? তোমাকে এর আগে আমি কখনো এমন দ্বিধাদ্বন্দ্বে দেখিনি, বলো কি হয়েছে। আসলে 6 বছর আগে আমরা নিজেরা আলাদা হইনি, আমাদের আলাদা করা হয়েছে। অপ্রস্তুত মনোভাবের সহিত বলে দিল আখি। আলাদা করা হয়েছে মানে? অতঃপর আখি নিজের ফোনে করা সানিয়ার ভয়েস রেকর্ড শুনে আদৃতকে। সব কিছু শুনে আদৃত যেন পাথর হয়ে যায়। এত কড়া সত্য কি করে মেনে নেবে? নিজের কানে আজ বিশ্বাস করে উঠতে পারছে না। রাগে ক্ষোভে চোখ দিয়ে গড়াতে শুরু করেছে জল। মুহূর্তে আদৃতের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে নিয়েছে। উঠে হনহনিয়ে বেড়ে গেল এবার। আখি তার পিছন ছুটতে শুরু করলো। ডাক্তার, আদৃত কোথায় যাচ্ছেন আপনি? ওই আদৃশকে খুন করতে। ও আমার কাছ থেকে আমার বেঁচে থাকার, আমার খুশি থাকার কারণ, আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
ডাক্তার আদৃত, আইন নিজের হাতে তুলে নেবেন না। ওকে সাজা দেওয়ার অনেক রাস্তা আছে। সোজা ওকে খুন করতে গেলে কেমন হবে? আপনার পুরো জীবন পড়ে রয়েছে সামনে। আপনার লাইসেন্স চলে যাবে। মাথায় রাখতে হবে এসব। আপনি তো ওর মতো বাজে নন। মাথা ঠান্ডা করুন প্লিজ। চলে যাক সব জাহান্নামে, আমার কোনো যায় আসে না। আমার তুমিকে কেড়ে নিয়েছো। নিজের হাতে ওকে সাজা না দিলে শান্তি পাবো না। সজোরে গর্জে উঠে কথাগুলো বলে আদৃত হাসপাতালের অনেকেই সেখানে ঝড়ো হয় মুহূর্তে। আদৃত আখির হাত থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আখি পিছু যায় তার। আদৃতকে আখি এই দ্বিতীয়বার এত রাগে দেখতে পেয়েছে, যা মোটেও ভালো কিছুর লক্ষণ বলে মনে হলো না তার কাছে। অতঃপর সেও নিজের গাড়িতে পিছু গেল আদৃতের। আহিলার আশরাফ খানের চোখে উক্ত দৃশ্য গেল। কি হয়েছে বাবা? কোনো আন্দাজ করতে পারছো? না, তবে আখি আদৃতের মধ্যে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়। জানো বাবা, আমার মনে হয় ওদের মধ্যে কোনো সমস্যা তৈরি করা হয়েছিল 6 বছর আগে। তোমার মনে আছে আখি আদৃতের জন্য কত পাগল ছিল? আমরাও রাজি ছিলাম এই ব্যাপারে, কিন্তু হঠাৎ একদিন আদৃত আমেরিকা চলে যায়। আখিও কেমন মনমরা হয়ে পড়ে, অসুস্থ হয়, তবে আমাদের কিছু বলে না। আদৃতের সাথে এ নিয়ে কথা বলতেও দেয় না আমাদের। অতঃপর 3 বছর আগে আমরা যখন আখির সাথে আদৃতের বিয়ে ঠিক করতে চাই, তখন আখি সোজা মানা করে আর আদৃশের ব্যাপারে জানায় আমাদের। আমার তো মনে হয় এর সব কিছুতে কোনো না কোনোভাবে আদৃশ জড়িত। আমার তো প্রথম থেকে আদৃশকে পছন্দ ছিল না। বাবা, আমরা কি পারি না আখিকে আবার একটা সুযোগ দিতে? আহিলের কথার উত্তরে আশরাফ খান কিছুই বললেন না, শুধু নীরবতাই পালন করে গেলেন। আদৃত হাওয়ার বেগে গাড়ি টানলো আদৃশের খোঁজে। যেহেতু দুপুর গড়িয়ে গেছে, সেহেতু আদৃশ তার কাজের স্থানেই থাকবে, বাড়িতে থাকার কথা নয়। সে হিসেবে সেদিকে পথ ধরল আদৃত। পৌঁছে গেল সেখানে অবশেষে। আদৃশ চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে চোখ বুজে। তিক্ত সকল ভাবনা চাপে মাথাটা বুঝিয়ে এখনই পারবে। চোখের সামনে যেন ধরা পড়ছে জীবনের করে যাওয়া সকল ভুল। বুঝে উঠতে সক্ষম হচ্ছে ভালোবাসার উপর মোহের অবস্থান কমিয়ে কত বড় ক্ষতি করে গেছে সে নিজে। চাইলেও সে এবার আখিকে ফিরাতে পারবে না। এদিকে হৃদিকাকে ফাঁসে রাখার চিন্তা যেন এখন দূর অব্দি নেই। আজ বুঝতে পারছে কাছের মানুষের কাছ থেকে ধোঁকা মেনে নেওয়া কতটা যন্ত্রণা। ঠিক তখনই আদৃতে এসে আদৃশের কলার চেপে দাঁড় করিয়ে প্রবল এক ঘুষিতে ফ্লোরে ফেলে দিল। আদৃশ তার জবাবে আদৃতের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে লেগে গেল লড়াই। কেউ থেমে কম যাচ্ছে না। আদৃশের উপর বেশ ভারী পড়ছে, যেহেতু সে আদৃশের তুলনায় বেশি দক্ষ ও বলিষ্ঠ। আদৃশকে বলল, তোকে আমি ছাড়ব না আদৃশ। তুই আমার কাছ থেকে আমার আখিকে কেড়ে নিয়েছিস, আমার 6টা বছর অন্ধকারে ভরে দিয়েছিস। আমি আখিকে কেড়ে নিইনি, ও আমার ছিল। তোর আসার অনেক বছর আগে থেকেই ওর সাথে আমার পরিচয় ছিল। ওকে ভালোবাসি আমি সেই ছোটবেলা থেকে, কিন্তু মধ্যখানে এসে তুই আমার জায়গা নিতে চেয়েছিলি, আমার আখিকে কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু আমি তা হতে দিইনি। আমার আখিকে আমার কাছে দূরে রাখতে যা করতে হয়েছে সব করেছি আমি, কারণ ও শুধুই আমার। আদৃশের তিক্ত বাণী শুনে আদৃতের রাগের পরিমাণ যেন সীমা পেরিয়ে গেল। আদৃশের উপর দ্বিগুণ হারে বাড়ি পড়ল সে। এবার আর আদৃতের জবাবে তাকে যথেষ্ট টক্কর দিয়ে উঠতে পারছে না। অতিরিক্ত মারে আদৃশকে বেশ দমিয়ে নিয়েছে আদৃত। মারতে মারতে অনেকটা দুর্বল করে ফেলেছে তাকেও মারছে। সময়ের সাথে আদৃতের রাগ যেন বাড়ছে। যতই মারছে ততই মারতে মন চাইছে। একমাত্র আদৃশের প্রাণহীন নিস্তব্ধ শরীর যেন তাকে শান্ত করতে পারবে, সেই ভাবনায় আদৃশকে মেরে প্রায় অচেতন অবস্থায় ফ্লোরে ফেলে পাশের চেয়ার তুলে তার উপর দিয়ে মারবে, তখনই আখি এসে চেয়ারটা পাকড়াও করে। কি করছেন ডাক্তার আদৃত? পাগল হলেন আপনি? ওকে মারলে আপনার কি হবে ভেবেছেন? না, ভাবিনি আমি।
আর ভাববো না। ওর সাহস হয় কি করে তোমাকে নিজের বলে দাবি করার? তুমি আমার ছেলে, আমার আছো, আর আমারই থাকবে। ওকে আমি প্রাণে মেরে ফেলবো। তুই এখনো দাবি করিস আদৃত ও তোর? দেখ, ও যদি আমায় আজও ভালোই না বাসতো, তবে আমাকে কেন বাঁচাতো তোর হাত থেকে? মানে বুঝতে পারছিস, ও আমাকে এখনো ভালোবাসে, ও আমার। আদৃত আবারও আদৃশের দিকে তেড়ে আসতে নিলে তার আগে আখি আদৃতকে আটকিয়ে বলে, দাঁড়ান ডাক্তার আদৃত, ওকে জবাবটা আমিই দিই। সি আদৃশ, তুমি সত্যি একটা নিস। কি দেখে যে তোমাকে জীবনে জায়গা দিতে গেলাম, তোমার জন্য এত করলাম, তুমি কি মনে করো আমি তোমাকে এখনো ভালোবাসি তাই বাঁচিয়েছি? না আদৃশ, বরং আমি চাইনি ডাক্তার আদৃত তোমার মতো নোংরাকে মেরে নিজের হাত নোংরা করুক, কারণ উনি তোমার মতো সস্তা না। আমি চাই না তোমাকে মারার দরুন ওনার ভবিষ্যৎ নষ্ট হোক। সবটাই ওনার কথা ভেবে করেছি। যেখানে দূর দূর অব্দি তোমার কোনো ছায়া নেই। চলুন ডাক্তার আদৃত, এর মুখ দেখতেও ইচ্ছা করে না এখন আমার। এতটা বাজে হয়ে গেলাম আমি তোমার কাছে? বাজেকে তো সবাই বাজে নজরেই দেখবে, তাই না? চলুন ডাক্তার আদিত্য। না খেয়ে আমি একে না মেরে শান্তি পাবো না। ওকে তো আমি। আদিত্য আবার এগিয়ে গেলে আখি তাকে আরও একবার বাধা দেয়। তার গালে হাত রেখে শান্ত স্বরে বলে, ও এত কিছু করার পরও আমাকে হারিয়ে গেছে। ডাক্তার আদিত্য, এত চেয়েও আমাদের আলাদা করতে পারেনি। নিয়তি ঠিকই আমাদের মিলিয়ে দিয়েছে, এতেই এর হার। ওকে ছেড়ে দিন ওর অবস্থায়। চলুন আমার সাথে আপনি। আখির অল্প শান্ত ছোঁয়া মুহূর্তে আদৃতের সকল রাগ যেন পানি করে দিল। তবে গা জ্বলে উঠল আদৃশের। আখি, তুমি ভুলে যেও না, তুমি শুধুই আমার। ওই আদৃতকে ছোঁয়ার ভুল করো না, ভালো হবে না। নিজের অবস্থা দেখো আগে। উঠে দাঁড়ানোর ক্ষমতাও জুটিয়ে উঠতে পারছো না, এদিকে হুমকি দাও আমায়। চলুন ডাক্তার আদৃত। আখি আদৃতের হাত ধরে নিয়ে যেতে শুরু করে। আদৃশ অসহায়ের মতো আখির আদৃতের দূরে থাকা হাতের দিকে তাকিয়ে থাকে। আজ কুলি করতে যেয়ে হৃদিকার দাঁতের ভিতরের দিক থেকে দুটি আক্কেল দাঁত উঠে চলে আসলো। হৃদিকা অস্থির হয়ে পড়ল। ও ভালোই বুঝতে পেরে গেছে ওর শরীরে তৃতীয় ডোজ দেওয়া শেষ। এদিকে আদৃশ্য তাকে ভুল বুঝে গেল। এত বড় হার হৃদিকা কেমনে মানবে? হৃদিকা তো হার মানার বার পাত্র না। রাগে খুব হৃদিকার নিজেকেই মারতে ইচ্ছে করছে। ঘরের বিভিন্ন জিনিস ছুঁড়ে ভেঙে দিয়েছি ইতিমধ্যে। এবার চেঁচিয়ে বলছে, না, হৃদিকা হার মানবে না। আদৃশ শুধু আমার, আমার হয়েই থাকবে। ও আমার থেকে দূরে যেতে পারে না। আর যদি তা চায়, তবে এরও সেই হাল হবে যা বাকিদের হয়েছে। না, আমি এবার বসে থাকবো না। আমি আমার সৌন্দর্য হারাতে পারি না। এসব ছাড়া আমার আদৃশ আমাকে কি করে ভালোবাসবে? এবার ছুটে গিয়ে হৃদিকা আদৃশের ছবি হাতে নিল। তারপর সেটার উপর হাত বুলিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগলো, আমি জানি তুমি আমার রূপে মগ্ন হয়ে আমায় পেতে চেয়েছ। এই আখিকে সরিয়ে আমাকে নিয়ে এসেছ, তবে আমি কিভাবে তোমায় যেতে দিই? তোমাকে বাঁধতে হলে তো আমার এই রূপের প্রয়োজন। তুমি চিন্তা করো না, আমি ঠিকই তোমার সেই সুন্দরী হৃদিকাতে পরিণত হব আবার। এসব ভাইরাস আমার কিছুই করবে না। আমি বড় ডাক্তার দেখিয়ে আবারও আগের মতো হয়ে যাব। অতঃপর দুজন আবারও আগের মতো ভালোবেসে থাকব। তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি শুধুই আমার। আখি ফোন করে তার ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি এসে নিয়ে যেতে। তারপর সে নিজে আদৃতের গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আদৃতকে ড্রাইভ করতে দেয় না। রাগে এখনো একরকম কাঁপছে সে। আখি ড্রাইভ করছে আর আদৃত পাশেই বসে আছে। কিছুই বলছে না আদৃত। একটু পর ঠোঁট কামড়াচ্ছে, হাত মুঠো করছে, শরীরের কাপড় ঢিলে করছে। আখি জানে আদৃত অতিরিক্ত রাগে আত্মহারা হয়ে পড়ে। বর্তমানে রাগ দমন করতে না পেরে তার উক্ত অবস্থায় সৃষ্টি হয়েছে। আখি এবার গাড়ি থামিয়ে দিল। তারপর নেমে ওর দিকে এসে আদৃতের পাশের দরজা খুলল। চলুন আমার সাথে। অতঃপর আদৃতকে আখি একটা খোলা মাঠের মতো জায়গায় নিয়ে গেল, যেখানে বাতাস বইছে বেশ। এবার পানির বোতল খুলে আখি আদৃতের সামনে দৌড়ল। পান করে নিন, ভালো লাগবে। আদৃত বিনা বাক্যে তা হাতে নিয়ে এক চুমুকে পুরো বোতলের পানি পান করে নেয়।
অতঃপর ছুঁড়ে ফেলে বোতলটা। কিছুক্ষণ অল্প নিস্তব্ধতা পালন করার পরেও রাত দমনে ব্যর্থ হয়ে হাঁটু মুড়ে বসে সজয় চিৎকার করে ওঠে। আখি সান্ত্বনা স্বরূপ আদ্রিতের পাশে বসে তার কাঁধে হাত রাখলে আদ্রিত পিছন মুড়েই আখিকে জড়িয়ে ধরে বেশ শব্দ করে কেঁদে দেয়। আদ্রিতকে আখি এই প্রথম কাঁদতে দেখলো, যাতে চোখ বেয়ে তারও ভিড়িয়ে এলো জল। কেন আখি, কেন আমাদের সাথে এমন হলো? কি দোষ ছিল আমাদের? কেন ওরা আমাদের সাথে এমন করলো? তুমি হয়তো কল্পনাও করতে পারবে না আমি এই 6টা বছর কত যন্ত্রণায় পড়েছি, কতটা পীড়া হয়েছে আমার। যখন যখন ভেবেছি তুমি আদৃশের সাথে আছো, যে আমি তোমার পাশে কোনো ছেলের আনাগোনা সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিও আখি, আমি তোমাকে বাঁচাতে পারিনি, রক্ষা করতে পারিনি ওই আদৃশের ছলনার হাত থেকে। সেদিন যদি ওদের কথায় কান না দিয়ে ওসব ভুল ভাল মনে করে বসিয়ে দিতাম, তাহলে আমায় এমন হতো না। আমায় ক্ষমা করে দিও। আপনার কোনো দোষ ছিল না, সবাই আমাদের কপালের লিখন ছিল, যা চাইলেও কেউ বদলাতে পারবে না কখনো। নিয়তি আবার আমাদের মিলিয়ে দিয়েছে তো, তাই অতীত ভেবে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমান ভেবে খুশি হওয়াটাই ভালো হবে, তাই না? প্লিজ আপনি কান্না বন্ধ করুন এবার। আদৃতকে ছাড়িয়ে তার চোখের জল মুছে দিতে দিতে কথাগুলো বলে গেল আখি। আদৃত বিমোহিত দৃষ্টিতে আখির উপর স্থির রেখে বলে গেল, তুমি কি আমার অতীতের ওই বিষাদ মুছে দিবে আখি? ভালোবাসবে আমায়? আবার ঠিক আগের মতো আনন্দ ভরিয়ে দিবে আমার জীবন আবারও? বলো না আখি, বলো। ভালোবাসতে শিখাবে, আবারও হাসতে শিখাবে, আমাকে নিয়ে মত্ত হবে আবারও। আদিত্যের কথাগুলো শুনে মুখে মলিনতা বিরাজ করে যায় আখি। উঠে দাঁড়ায় সে। নিরাশ ভাব নিয়ে আদৃশ উঠে পড়ে। কি হলো আখি, কিছু বলছো না কেন? কি বলবো আমি? অনেক কিছু পাল্টে গেছে ডাক্তার আদিত্য। আমি সে আগের আখি নই আপনার। আপনি অবিবাহিত আর আমি এখন ডিভোর্সি। আপনার জীবনে আমি প্রথম নারী হলেও আমার জীবনে আপনি প্রথম ভালোবাসা হয়েও দ্বিতীয় পুরুষের মর্যাদা পাবেন, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি আপনার যোগ্য না। খবরদার রাখি, যদি কথাটা আবার বলেছো তো আমার জীবনে এসব কিছু কখনো ম্যাটার করে না, আর এসব কথা তোমার মুখে মানায় না। আমার তুমি হলে চলবে, আর কিছু চাই না। আপনি বুঝতে পারছেন না, সমাজে আপনার আলাদা নাম ডাক আছে। অবিবাহিত হয়ে ডিভোর্সিকে বিয়ে করলে কি হবে ভাবতে পারছেন? এসব কথা আমার হিটলার আখির কাছ থেকে গ্রহণযোগ্য না। সমাজের কথা ভেবে আমরা নিজেদের জীবন নাশ করে তো পারবো না। সমাজের কিছু বাজে লোকদের কথা শোনার বয়ে বেঁচে থাকা তো ছেড়ে দেওয়া যেতে পারে না। কিন্তু আপনার পরিবারও কি? একদম চুপ করো, আর কোনো কথা নাই। এতদিন দাবি খাটাইনি, কিন্তু এখন খাটাবো। আমি তোমাকে আর হারাতে পারবো না, নয়তো পাগল হয়ে যাব। কথাগুলো বলার ছল পকেট থেকে হীরের আংটি বের করে আখির অনামিকা আঙ্গুলে ফুরিয়ে দিল আদৃত। এ কি করলেন আপনি? বেশ করেছি, অনেক আগেই করা উচিত ছিল। এই আংটিটা আমি 6 বছর আগে কিনেছিলাম তোমাকে প্রপোজ করবো বলে, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম সেদিন। তারপর থেকে কখনো আংটিটা আমি নিজের থেকে দূর করিনি, সবসময় আমার কাছে রাখতাম। এটা আমায় মনে করিয়ে দিত আমি কি হারিয়ে গেছি। এত ভালোবাসেন আমায়? আমার ভালোবাসার গভীরত্ব খুঁজতে এসো না সুখ পাখি, নিজেই তলিয়ে যাবে। বড্ড ভয় করছে যে সে পথে আবারও এগিয়ে যেতে। আমি থাকতে ভয় কিসের? বিশ্বাস করে হাতটা ধরো, শেষ নিঃশ্বাস অবধি আগলে রাখবো। বলো না একবার ভালোবাসো, আমাকে আপন করে নিতে চাও। আমার সময় লাগবে। ঠিক আছে, নাও সময়, দিলাম 2 দিন, ভেবে নাও। 2 দিন পর যদি আংটিটা হাতে না দেখি, তাহলে ভাববো পর করে দিয়েছো, আর যদি ওটা হাতে থাকে তাহলে ভাববো নতুন করে আপন করে নিতে চাও। মাত্র 2 দিন? যা তোমার জন্য 2 দিন, তা আমার জন্য 100 যুগ শেখ পাখি। আর দূরত্ব সইতে পারবো না তোমার। হাত যদি আংটিটা খুলে নিই, চলে যাবেন আমাকে ছেড়ে? মরণের পর সে আখি
আখিরাতেও পিছু নেব। তোমার সমস্যা হবে কি তাতে? তোমার সমস্যা হলে হোক, এ আদৃত না হয় তোমার পাগল প্রেমিক হয়েই রয়ে যাবে। আখি আদৃত আবারও হাসপাতালে চলে আসলো। আদৃতের মনের সব রাগ ধুয়ে ফেলো সুখের ঠিকানা। আখিকে আবারও ফিরে পেয়েছে সে, আর খুব জলদি তাকে নিজের করে জীবনে নিয়ে আসবে। আশায় ভরে উঠল মন। অপরদিকে আখির মনের সুখের দোলা দুলছে। এত বছর পর আবারও নিজের সত্য ভালোবাসাকে ফিরে পেয়েছে সে। তবে মনে আছে বেশ দ্বিধাদ্বন্দ্ব। এত কিছুকে অদেখা করে কিভাবে সে আদৃতের জীবনের সাথে জড়িয়ে যেতে পারে? আদৃত তো তাকে দুদিনের সময় দিয়েছে, তবে সে কি পারবে দুদিনের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে? না, আংটিটাও খুলে নেওয়ার ক্ষমতা খুলিয়ে উঠতে পারবে না আখি। এত বছর পর ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কুলিয়ে উঠতে পারছেন। হাসপাতালে আসতে দুজনের উপর পড়ল আবার অজস্র কাজের চাপ। আদৃত তাড়াতাড়ি তার সকল কাজ সেরে নিচ্ছে। আখির সাথে সে কিছু সময় কাটাতে চায় একান্তে। তার মনে থাকা অজস্র কথা তাকে জানাতে চায়। আখির হঠাৎ একটা কাজ পড়ে যায় ডাক্তার আশরাফ খানের সাথে। ওনার কেবিনের সামনে গিয়ে দরজা নক করবে, তখনই ভিতরে ইন্সপেক্টর জিসানকে দেখতে পায়। আশরাফ খানের বিপরীত দিকে চেয়ারে বসে আছে সে। দরজা বেশ খানিক খোলা থাকায় তাকে স্পষ্ট দেখতে পেল আখি। আখি ভিতরে না গিয়ে বরং বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। ইন্সপেক্টর জিসান, তা আপনার এখানে আসার কারণ কি জানতে পারি? ডাক্তার আশরাফ খান, আমি এখানে এসেছি অনেক জরুরি একটা প্রয়োজনে। কি সাহায্য করতে পারি আমি আপনার? ড্রাইভার মফিজ মিয়াকে তো আপনি চিনেন, শুনেছি উনি আপনার বাড়িতে আগে ড্রাইভার হিসেবে ছিলেন। হ্যাঁ, ও অনেক ভালো লোক, অনেক বিশ্বস্ত। আমার বাড়িতে অনেক বছর কাজ করেছে, কিন্তু গত 4 বছর আগে ও হঠাৎ চাকরি ছেড়ে দেয়। কারণ জিজ্ঞেস করলে তেমন কিছু বলতে চায় না। কিছুদিন পর জানতে পারি সে তার পরিবার নিয়ে তার দেশের বাড়ি চলে যায়। সেই জায়গাটা কোথায় বলতে পারবেন? যতটুকু জানি ওর আসল বাড়ি বরিশালে, কিন্তু সঠিক জায়গা বলতে পারবো না। ওনার কোনো আত্মীয় আছে এখানে আপনার পরিচিত, বা এমন কাউকে চিনেন যেখানে উনি কাজ করতেন? না, এমন কাউকে আমি চিনি না। আর ও আমাদের বাড়ি ছাড়া আর কোথাও চাকরি করেনি কখনো। তা আপনি এত সব কেন জানতে চাইছেন? আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো যে একটা কেসের জন্য ওনার খোঁজ করছিলাম আমি, কিন্তু ওনার ঠিকানায় এসে জানতে পারলাম উনি এখন আর সেখানে থাকেন না। আচ্ছা, চলি তাহলে। জিসানকে উঠে আসতে দেখে আখি সেখান থেকে সরে দাঁড়ালো। জিসান তাকে না দেখেই চলে গেল। আখি মনে মনে এক গভীর ভাবনায় ডুব দিল। আদৃশ কক্ষে প্রবেশ করলো দুর্বল শরীর নিয়ে। মদের নেশায় মশগুল হয়ে এসেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তার, অবশ্য চিকিৎসা নিয়ে এসেছে। রিদিকা তখন বিছানায় বসেছিল। আদৃশকে উক্ত অবস্থায় দেখে রিদিকা বিচলিত হয়ে তার পাশে ছুটে আসলো। কি হয়েছে আদৃশ তোমার? তোমার শরীরে এসব ব্যান্ডেজ কিসের? রিদিকা আদৃশের ক্ষতগুলোতে হাত বুলিয়ে কথা বলতে লাগলো। আদৃশ তাকে সজোরে এক ধাক্কা দেয়, যাতে সে ছিটকে ফ্লোরে গিয়ে পড়ে। এবার আদৃশ গর্জে উঠে বলতে লাগে, ভাজে নোংরা নারী, আমার পাশে আসার চেষ্টাও করবি না। আজ তোর জন্যই আমার এই হাল। তোর দিকে তো তাকাতেও ইচ্ছে করে না এখন আমার। তুমি আমাকে অবিশ্বাস করছো আদৃশ? আমি শুধুই তোমার, আমাকে পাশানো হচ্ছে। তুমি যা দেখছো সব বানোয়াট। জানি না কি বানোয়াট কি সত্য, কিন্তু যেদিন তোকে হাতে নাতে পেয়ে যাব সেদিন তোর আমার বাড়িতে শেষ দিন হবে। এখন সর আমার চোখের সামনে থেকে, আমার সামনেও পড়বি না।
বলে দিলাম, নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে পারিস তবে আমার কাছে আসিস, ভেবে দেখব তোর কথা। ও তাই? আমার কোনো দোষ আছে কিনা তার প্রমাণ ছাড়াই আমাকে দোষী মানলে আমার সাথে বাজে ব্যবহার করছো। আর ওই আখি যে কিনা তোমাকে এত অপমান করলো, তোমাকে মারলো, তোমার পরিবারকেও নিয়ে গেল, তারপরেও ভালো। বড় তো সেদিন চেঁচিয়ে বলছিলে ওর নামে কেস দিব, কোথায় কি করলে শুনি? আদ্রিস তেড়ে গিয়ে এবার এদিকে থুতনি চেপে ধরল, রাগে ক্ষোভে উঠে বলে, এবার ওই নোংরা মুখে যদি আর একবারও আমার আখির নাম নিয়েছিস তবে ওই মুখ সেলাই করে দেব আমি। রাগে বলেছিলাম বলে আমি আমার আখির বিরুদ্ধে যাব? কি করে ভাবলি তুই? আমি ওকে ভালোবাসি, ও আমাকে প্রাণে মেরে ফেললেও ততটাই বেঁচে যাব। আমার তো ভুল হয়েছে তোর মতো নোংরাকে এনে ঘরে তোলা, তাকে তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া। সত্যি বলতে আমি তোকে কখনো ভালোবাসিনি, তোর প্রতি আমার ছিল অল্প ভালো লাগে। তোর ঢং করা নম্র ভদ্র ব্যবহারে আমি অল্প আকর্ষিত হয়েছিলাম তোর প্রতি। তোর সৌন্দর্য আর শরীর কেমন জানি টানতো আমাকে তোর কাছে, তাই তোকে পেতে চেয়েছিলাম। কিন্তু কেন জানি তোকে বিয়ে করতে গেছিলাম। তোর মতো নোংরাকে বিয়ে ছাড়াও তো ভোগ করতে পারতাম, কিন্তু না, মোহকে আমি ভালোবাসা ভেবেছি। কিন্তু এখন বুঝতে পারছি সত্যি বলতে এখন আর তোর প্রতি আমার কোনো আকর্ষণ আসে না। আমার তোর কাছে আসলেও কেমন জানি বিচ্ছিরি অনুভূতি আসে। তোকে তো দেখলেও মন চায় না। সর আমার চোখের সামনে থেকে। হৃদিকাকে আবারও প্রবল ধাক্কা দিয়ে ফেলে চলে গেল আদ্রিস তার কক্ষের বাইরে। আচ্ছা চলে ডাক্তার আদ্রিত, আর কালকে দেখা হচ্ছে। এই যে আখি, মিস্টার ড্রাইভার, আপনার ম্যাডাম আজ বাড়ি আসবেন না, বাড়ি চলে গিয়ে বলে দিবেন বাকি সবাইকে। এবার যান আপনি। আর ডাক্তার সাহেব আপনি বরং আমার সাথে চলুন। দেখুন রাত হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। আমি কোথায় বলছি, এখন দিন, আর আমিও তো তোমায় বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি? হ্যাঁ, বাড়িটা আমার, কিন্তু কিছুদিন পর তোমারও হবে। এত কনফিডেন্স? ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। আহনাফ আদ্রিত মির্জার কনফিডেন্স কখনো সস্তা বা লোক দেখানো হয় না। ফ্লার্ট করছেন আমার উপর, ব্রু নাচিয়ে বলল আখি। আমি তো ভালোবাসা প্রকাশের অল্প প্রচেষ্টা করছি মাত্র। কেউ ফ্লার্ট মনে করলে আমার কি করণীয়? তবে যাই করছি নিজের হবি স্ত্রীর সাথেই তো করছি। আস্ত স্বরে মিনমিনিয়ে আখির চোখে চোখ রেখে আদ্রিতর ভুলে যাওয়া কথা আচমকা এক লজ্জায় ফেলে দিল আখিকে। মুচকি এসে চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি বড্ড ফাজিল হয়ে গেছেন। নিরামিষ ছিলেন, সেটাই ভালো ছিল। চলুন এবার, মা বলেছে তোমাকে নিয়ে যেতে, আজ থাকতে হবে তোমায় আমাদের বাড়িতে। তবে চলুন, আমার মায়ের ছেলের হবু বউ থুক্কু ডাক্তার আখি, আপনি সত্যিই বড্ড ফাজি হয়ে গেছেন। কথাটা বলে আখি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে তার আদ্রিতের দিকে না তাকিয়ে গাড়িতে ওঠার জন্য দরজা খুলতে হাত বাড়াবে, তার আগে আদ্রিত এসে হালকা টানে দরজা খুলে দিল। এবার ভিতরে যাও। আখি উত্তরে মৃদু হেসে ভিতরে ঢুকে গেল। গাড়ি চলছে আপন গতিতে। আজকে আদ্রিতের চেহারা থেকে হাসি যেন নামছেই না। আলতো এক বাঁকা হাসি ঠোঁটের কোণে স্থির রেখে গাড়ি চালাতে মনোনিবেশ করেছে আদ্রিত। আখির লক্ষ্য করছে তাকে খুব তীক্ষ্ণ নজরে। বর্ষা চেহারাতে খোঁচা ধারে তার ভদ্র মানানসই। বাইরের বাতাস তার চুল দুলিয়ে দিয়ে যাচ্ছে। আজ বাতাসের সাথেও বেশ হিংসে হচ্ছে আখির। প্রেমিক এই পুরুষের সান্নিধ্যে নিজেকে ছাড়া সে কাউকে মেনে নিতে চায়নি কখনো, হোক না কেন সে অস্তিত্বহীন কোনো কিছু। আখির ধ্যানে পাতা দিয়ে সামনে দৃষ্টি স্থির রেখে বলল আদ্রিত, এবার
আমার কি নতুন করে রূপ ফুটেছে? কেন কেন না মানে 6 বছর পর আজ কাউকে আবার বিমোহিত হয়ে তাকাতে দেখতে পেলাম অপলকে। আর চোখে আমাকে দেখছেন বুঝি? আমার মন তো তোমারই পাশে, সে তো সর্বক্ষণই তোমাকেই দেখে যায়। আপনি কথা শিখে গেছেন বড্ড। তোমার সান্নিধ্যের পাওনা, তা গান শুনবে? বাবা, গান শোনা কখন থেকে পছন্দের তালিকায় এলো? যখন থেকে প্রেমে পড়েছি তোমার। আখি আবারও মৃদু হেসে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি সরিয়ে নিল। আদৃত মুচকি হাসিতে একটা গান বাজিয়ে দিল। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি, কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়। গানটির এক পর্যায়ে আদৃত লক্ষ্য করতে পারে আখি কান্না করছে। সাথে সাথে গান বন্ধ করে গাড়ি আটকিয়ে আখির জন্য পেরেশান হয়ে ওঠে। কি হয়েছে আখি, কাঁদছো কেন? আমাকে কি আপনি কখনো ক্ষমা করতে পারবেন? হয়তো আমার ভালোবাসার কাছে দমে গিয়ে আমাকে নিজের জীবনে ভরে নিতে চাইছেন, কিন্তু মন থেকে কি কখনো ক্ষমা করতে পারবেন? কিসের ক্ষমা আখি? কি বলতে চাইছো তুমি? এই তো, আপনি আমায় ভালোবেসে আর কাউকে জীবনে ভরে নিতে চাননি। এক আমিতেই সীমাবদ্ধ থাকলেন আপনি, আর আমি অনায়াসে জীবনে গিয়ে গেলাম। আসলে আমার ভালোবাসা খুঁত ছিল, তাই তো পূর্ণতা পায়নি। নিখুঁত ছিল আপনার ভালোবাসা, যা আমার ভালোবাসার কাছে মান হারিয়েছে। আদৃত এবার আখিকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, কখনো না আখি, এমনটা আর কখনো বলো না। তোমার ভালোবাসায় কোনো খুঁত ছিল না, বরং তোমার অসহায়ত্ব আর দুর্বলতার সুযোগ আদৃশ নিয়েছে। এতে তোমার কোনো দোষ ছিল না। জানেন, আপনি যখন চলে গেছিলেন তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কোথাও গিয়ে ওনার শান্তিটুকু পেতাম না। ভাইয়া বাবার সাথে ফ্রি থাকলেও তখন তাদেরও কিছু জানাতাম না, কারণ আমি জানতাম এসব জানলে ওনারা আমার সুখের জন্য আপনাকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতেন, যা ব্যাঘাত ঘটাতো আপনার সুখের জীবনে। আঙ্কেল আর বাবার সম্পর্ক নষ্ট হতো। তখন একমাত্র আদৃশই ছিল যার সংস্পর্শে শান্তি খুঁজে পেতাম। মনের শান্তির লোভে তার সাথে থাকতাম প্রায় সময়। সে সত্যিই তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পাশে চলে এসেছিল। ওকে ছাড়া থাকতেই পারতাম না। ও আমার অভ্যেসে পরিণত হয়েছিল। যখনই আপনার স্মৃতি আমাকে জ্বালাতন করত, ছুটে যেতাম ওর কাছে। ওর প্রতি একটা টান সৃষ্টি হয়েছিল আমার মনে। জানি না সেটা ভালোবাসা ছিল কিনা অন্য কিছু, কিন্তু ওকে আমি হারাতে চাইনি। মন ভাঙার ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক তা আপনাকে হারিয়ে বুঝেছি। সে ব্যথা আমি দ্বিতীয়বার সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারিনি। মনের শান্তির পরিমাণ স্বরূপ ওকে পেতে স্বার্থপরের মতো সব ত্যাগ করে দিই আমি। আমাকে ক্ষমা করে দিবেন আপনি? পাগলি কি যে বলে! এই আদৃশ তার কর্মফল নিশ্চয় পাবে। এখানে তোমার কোনো দোষ ছিল না। তাছাড়া আমার শোক পাখির মুখে ক্ষমা চাওয়া আমি কখনো মেনে নিব না। দেখো, তোমার কান্নায় আজ আকাশটাও কান্না করে দিয়েছে। চলো না এই বেদনার জলে দুজন সুখ মাখায়। আজ যে আমার এই নিরামিষ মনটাও উতলা, যে বৃষ্টির জলে নিচে উঠবে চায়। আখি তোমার শোনে, ভিজবে কি আজ আমার সাথে? আখির চোখের জল মুছে তার দিকে হাত বাড়িয়ে প্রস্তাবটা দিল আদৃত। আখি নির্দ্বিধায় আদৃতের হাতে হাত রাখল। তারপর দুজনে বৃষ্টির তাল মিলে এগিয়ে গেল। আখির চেহারায় ফুটে উঠল আবার ছড়া হাসি। হাত মিলিয়ে গায়ে মাখিয়ে নিতে লাগলো আকাশের বুক থেকে আগত জলের অজস্র বিন্দু কণা। বৃষ্টির প্রতিটা কণা আজ তার মনে সুখে দুলিয়ে দিচ্ছে, নিজের সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনের সকল বিষাদের ছোঁয়া।
সকল তিক্ত অনুভূতি। অপলকে তাকিয়ে আছে তার প্রেমে মশগুল যুবক তার পানে। যতবারই রমণীকে দেখে সে ততবারই যেন নতুন করে তার প্রেমে পড়ে। আজ বিশ্বাস করে উঠতে পারছে না নিজের ভাগ্যে অবশেষে কি তবে পেয়ে গেল সে তার সুখ পাখিকে। সবকিছুই যেন এক সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছে তার। ভয়ও আছে খুব, যদি ভেঙে যায় কবু সে স্বপ্ন। আঁকি হঠাৎ খেয়াল করলো আদ্রিতের দিকে, আলতো হেসে জিজ্ঞেস করে গেল তাকে, কি দেখছেন এভাবে দাঁড়িয়ে? দেখছি আমার সুখ পাখিকে, দেখছি তার অকৃত্রিম সে হাসি, যা এতদিন তিক্ততার নিচে ছাপা পড়েছিল। কথাটা শুনে আখির হাসি কোথাও যেন উদাও হলো। আখি মুহূর্তেই যে আবার মনে বিরাজ হলো তিক্ত কিছু অনুভূতি। আদৃত বেশ অস্থিরতা নিয়ে এবারে গিয়ে এসে আখি দুগাল নিজ হাতের ফাঁকে আগলে ধরে বলল, না সুখ পাখি, এই বিষাদ আর সহ্য করে উঠতে পারবো না আমি তোমার চেহারাতে। ভয় হয় এখন প্রাণ খুলে হাসতেও, যদি তা আবার মলিন হয়ে যায়। না পাখি, যতদিন বেঁচে আছি এই হাসি ধরে রাখার প্রাণপণ চেষ্টা করব। ভয় পেও না তুমি। এত সুখ আর ভালোবাসা কি কপালে সইবে আমার? কেন বিশ্বাস হয় না এই পাগল প্রেমিকের প্রতি? আছে, কিন্তু ভাগ্য যদি আবারও মোড় নেয়। ভাগ্যের লিখন তো আমাদের কর্মে হয় আখি। আমরা একে অপরকে এত ভালোবাসবো যে আল্লাহ তাআলাও আমাদের উপর ওনার রহম বজায় রাখবেন ইনশাল্লাহ। কতদিন কথা দিন, কখনো ছেড়ে যাবেন না, কথা দিলাম। আখি অতি আবেগে জড়িয়ে ধরল আদৃতকে, আদৃত জড়িয়ে ধরল তার সুখ পাখিকে। অল্পক্ষণ পর আখির হুঁশ ফিরল, কি করে গেছে সে। একরাশ অস্বাভাবিকতা ভর করলো তার উপর। লজ্জাময় একটা ভাব নিয়ে ছাড়িয়ে নিল আদৃতকে। অতঃপর আদৃতের দিকে আর না তাকিয়ে ঘাড়ের দিকে চলে গেল বিগতিক পায়ে। আদৃত মাথা চুলকিয়ে অল্প হাসলো, অতঃপর সেও গাড়ির দিকে হাঁটা ধরল। আদৃশেরা জোরছে চোখের জল, নেশায় এতটাই মাতাল যে সোজা হয়ে বসতেও পারছে না। তাও ছাদের এক প্রান্তে হাত পা গুটিয়ে বসে আছে আকাশের পানে এক ধ্যানে তাকিয়ে। মনে পড়ছে আখির সাথে কাটানো মুহূর্তগুলো। ছাদের প্রান্তে এসে প্রায় রাতেই তার কাঁধে মাথা রেখে রাতের ছাদ দেখার জেদ করতো আখি। আজ বড্ড মনে পড়ছে তার আখির কথা। শরীরের টানে সে কত বড় ভুল করে গেছে তা আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে। আজ বুকের ভিতর বা বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার। ছাদের দরজার দ্বার ঘেঁষে আদৃশকে লক্ষ্য করছে হৃদিকা। আমি জানি আদৃশ, তুমি সবকিছু নেশার ঘরে বলে গেছো। তুমি শুধু আমাকেই ভালোবাসো আদৃশ। তুমি দেখো আবারও আমার রূপের নেশায় পাগল হবে। হৃদিকের রূপ অদেখা করে আজও কেউ যেতে পারেনি। আর এই হৃদিকা তোমাকে নিজের রূপে বাঁধবে, যাতেই বাঁধতে হোক না কেন। আমি তোমাকে বেঁধে রাখবো, তোমাকে আমার হয়েই থাকতে হবে। তুমি হলে আমার হবে, নইলে আর কারো না। মিনমিন করে দাঁতে দাঁত চেপে নিজে নিজে কথাগুলো বলে স্বাভাবিকভাবে স্থান ত্যাগ করল হৃদিকা। বৃষ্টি থেমেছে সেই কবেই। আখি আদৃত মির্জা হাউজে এইমাত্র ঢুকলো। আদৃত গাড়ি থেকে নেমে এসে আখির পাশের দরজা খুলে দিলে আখি নেমে পড়ল। এত আধিক্যতা দেখানো ভালো না ডাক্তার আদৃত। ভালোবাসা প্রকাশের মাধ্যম কখনো লোক দেখানো আধিক্যতার মধ্যে পড়ে না সুখ পাখি, তাই আখি আবারও হালতো হেসে ঘরের দিকে যেতে যেতে বলল, জলদি এসে কাপড় চেঞ্জ করুন, নয়তো জ্বর চলে আসবে আবারও। তুমি আগে আমার সাথে আসো, আগে তোমায় কাপড় দেই, ভিজে তো তুমিও আছো। হ্যাঁ, আমি ইশিকা থেকে নিয়ে নেব। আপনি কোথায় কাপড় পাবেন আমার? আমি এনে রেখেছি। মানে? কারণ আজকে তোমাকে আচমকা মির্জা বাড়িতে নিয়ে আসবো, তা আমার আর মায়ের পূর্ব পরিকল্পিত ছিল, সেই হিসেবে কিনে আনা। আপনিও যা পারেন। এখন চলুন ম্যাডাম। দুজনের কর্মকাণ্ড ছাদের উপর থেকে দেখতে পেলেন আরিয়ান মির্জা। আখির সাথে আদৃতের এমন মেলামেশা মোটেও মেনে নিতে পারলেন না উনি।
আখি আদৃত ঘরের ভিতরে প্রবেশ করলো। আরে আখিমা, আয় আয়, কত সময় ধরে পথ ছেয়ে বসে আছি। কি দুজন দেখে ভিজে আছিস, আদৃত রুমে গিয়ে চেঞ্জ কর। আখি, তুই আমার সাথে আয়। ওর কাপড় আমি নিয়ে এসেছি তোর রুম থেকে। কেন, আমি ওকে দিতে পারতাম না? আরে ভাইয়া, রাগো না, বিয়ের পর একান্তে শাড়ি ছুড়ি দেওয়ার দিও। এখন না হয় তোমার জিনিস আমরাই দিই। হা হা। কথাটা শুনে আঁখি মুচকি হেসে দেয়। আদৃত বেশ লজ্জায় পড়ে গিয়ে তাড়া করে শিখাকে। তোকে না আমি, মা দেখো না, তোমার ছেলে আমায় মারতে আসছে। হয়েছে, যা এখন ফ্রেশ হয়ে নে। আয় মা, আয়। আখি কাপড় পাল্টে নিতে ইশিকার শায়লামির যাও কাছে চলে আসেন। বর্তমানে তিনজনে হরফ গল্পে মগ্ন। গল্পের এক পর্যায়ে বলল ইশিকা, আখি দেখো না, বেড়াতে এসে দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। নিশার জন্মের 2 দিন পর এখানে এসেছিলাম, চলে যাব আরও 2-3 দিনের। আবারও মা বাবা একা পড়ে যাবেন। আমি তো সবসময় এখানে থাকতে পারবো না। তোমার মনে হয় না ভাইয়ার বিয়ে করে নেওয়া উচিত? হ্যাঁ, কেন নয়? তা কোণে দেখেছ? আদিরিতের বিয়ে শুনে মনটা মুচড় দিয়ে গেল। আখি স্বাভাবিকভাবে কথাটা বলল। এবার জবাবে ইশিকা হেসে উত্তর দিল, এখনো তো আমরা সে 7 বছর আগেই দেখেছি। এখন সে রাজি হলেই হলো। কে সে? আরে পাগলি একটা, কে হবে আবার? আমাদের সামনেই তো বসে আছে, আমার একমাত্র ছেলের বউ। কথাটা শুনে আখি অবাকত্বের শীর্ষে চলে গেল। কি বলছো মামুনি? কিন্তু আমি ডিভোর্সি। এতে কোনো আসা যাবে না তোমাদের? একটা শর্ট দিব, আরেকবার যদি কথাটা বলেছিস। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তোর একটা চোখ কানা হয়েছে না দাঁত পড়ে গেছে, কোনটা? আর যদি এমনটা হতো তারপরও তোকেই ছেলের বউ বানাতাম। এবার বল রাজি কিনা। আমার একটু ভাবতে হবে মামুনি। আর কি এত ভাবা ভাবি? আমার ছেলেটা যে বুড়ো কাতারে চলে যাচ্ছে। কি যে বলো মামুনি তুমি, তো আর কি বলবো বল? আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি বিয়ের সব ব্যবস্থা করছি। না মামুনি, এখন না। কেন রে? আসলে আমি এখন আর জীবনে এগুতে গেলে মা বাবা ব্যতীত এগোবো না। আগেও আমার সংসার টিকেনি, কারণ মা বাবার মনের অভিশাপে সন্তানের সুখ কখনো চিরস্থায়ী হতে পারে না। বাবা মায়ের দোয়া ব্যতীত কোনো সম্পর্কের শুরুই বৈধতা পায় না, এমনকি বিয়েও বৈধতা পায় না। আমি আগে জানতাম না। আইনত বৈধভাবে এতদিন বিয়ে নামক বন্ধনে থাকলেও ধর্ম অনুযায়ী অবৈধভাবে ছিলাম। জানি না এই পাপের পরিণামে কি পাবো। দেরিতে হলেও বিষয়টা বুঝে গেছি আমি। আচ্ছা, তাহলে এই ব্যাপার চিন্তা করিস না। ভুল করে বান্দা অনুশোচনা সহিত সঠিক রাস্তায় ফিরিয়ে আল্লাহ ঠিকই ক্ষমা করে দেন। তার কথা, যেখানে তোর মা বাবা, তুই আমার উপর সব ছেড়ে দে, আমি দেখে নেব। সত্যি তুমি আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? তুই শুধু অপেক্ষা কর, আমি আছি তো। বুঝলাম। তা রিঙ্কি কোথায়? কি জানি বাড়ি ছেড়ে বিনা বাক্যে চলে গেছে। তবে যাই হয়েছে ভালোই হয়েছে, না গেলে আমিই বার করতাম। আখির মন আজ বড্ড খুশি। শায়লামির যার ইশিকা একটু আগে কক্ষ ত্যাগ করলেন। বর্তমানে আখি হাতের আংটিটায় হাত বুলাচ্ছে আর ভাবছে আদৃতের কথা। মনে লেগেছে নতুন রং, নতুন শুরুর আমেজ। প্রথম ভালোবাসাকে দ্বিতীয় সুযোগে ফিরে পায় কজন? নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে। জীবনসাথী হিসেবে আদৃতের মতো একজন, আর শ্বশুরবাড়ির হিসাবে এত সুন্দর একটা পরিবার কার কপালেই বা জোটে। আখির ধ্যান ভঙ্গ করে ফোন আসলো হঠাৎ। মেসেজ নোটিফিকেশন। আদৃত মেসেজ করছে, সুখ পাখি ছাদে আসো, চাঁদ দেখবো একসাথে। আর যদি না আসি, একটু অধিকার খাটিয়ে হয়তো নিয়ে আসার প্রচেষ্টা করব। কোলে ওঠানোর ক্ষমতা আমার এখনো যায়নি, কিন্তু
আমি কিন্তু আগের সেই পিচ্ছি আঁখি নই যাকে কোলে নিয়ে জব্দ করার চেষ্টা করবেন আপনি। আমার পাখি তো আমারই হোক না কেন সে কোনো পিচ্ছি মেয়ে, নয়তো বুঝদার, থাকবে তো আমার কাছে আমার প্রিয়সী হয়েছে। আর কথার ফুল বাঁধতে হবে না, দাঁড়ান আমি আসছি। মুখ ভরা হাসি খুশি নিয়ে মনে এবার ছাদের পানে হাঁটা ধরল আঁখি, কিন্তু হঠাৎ সামনে প্রকট হলেন আরিয়ান মির্জা। আরে আঙ্কেল, আপনি? তোর সাথে কিছু কথা ছিল আঁখি। আঙ্কেল বলেন। একান্তে কিছু কথা বলতে চাই, আমার সাথে চলো। চলুন। আরিয়ান মির্জা আঁখিকে নিয়ে একটা কক্ষে গেলেন। সেখানে উনি প্রায় বসে বই পড়েন, এছাড়াও বিভিন্ন জিনিস লেখালেখিও করেন। সরকারি ভার্সিটির প্রফেসর ছিলেন উনি দীর্ঘ বছর। অবসরের সময়টা এখন ভালোই কাটে। সেই কক্ষের একটা সোফায় উনি নিয়ে বসতে বলেন আঁখিকে, নিজেও তার ঠিক সামনে সোফার দিকটায় বসলেন। কি বলবেন আঙ্কেল, বলুন। দেখো মা, তোর বাবা আমার অনেক ভালো বন্ধু। প্রফেশনাল লাইফে আসার পর থেকেই ওর সাথে আমার পরিচয়। তাছাড়া এই সম্পর্ক আরও গভীর হয় তুই ইশিকার সাথে বন্ধুত্ব গড়ে তোলার পর থেকে। তাছাড়া তুই প্রায় আমাদের এখানে আসতে, ভালোই লাগতো আমার। তা তোর বাবা আর আমি ভেবে নিয়েছিলাম আদৃত আর তোর বিয়েটা করিয়ে দিব, এতে করে আমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে। সব ঠিকঠাক ছিল, কিন্তু জানি না কি থেকে কি হয়ে গেল। আদৃত হুট করে আমেরিকা চলে গেল। তারপর থেকে যতবারই ওর সাথে তোর কথা বলতে চেয়েছি ততবারই এটা ওটা বলে ঘুরিয়ে গেছে। 3 বছর আগে যখন তোর বাবা তোর আর আদৃতের বিয়ের কথা বলেছিলেন আমায়, তখন আমি আদৃতের সাথে এ নিয়ে কথা বলার পূর্বেই জানতে পারলাম তুই আদৃশকে পছন্দ করিস, আদৃতকে বিয়ে করতে চাস না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমি, কিন্তু সবার জীবনে নিজেদের পছন্দ থাকতে পারে, এতে কোনো দোষ বলে মনে হলো না আমার। কথাটা এতটুকু পর্যন্ত ঠিক ছিল আঁখি, কিন্তু এখন কিছুই ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? আপনি কি বলতেছেন আঙ্কেল, একটু বুঝিয়ে বলুন। দেখ আঁখি, তুই আমি ভুল বুঝিস না। তুই অবিবাহিত থাকলে মানা যেত, কিন্তু তুই ডিভোর্সি, আর এদিকে আদৃত অবিবাহিত। এ নিয়ে সমাজে কতটা কথার সামনে পড়তে হবে আমাদের, বুঝতে পারছিস? জীবনে তিল তিল করে গড়ে তোলা সম্মান কি করে ধুলায় মিশে যেতে দিই অল্পতে। তাও তোর কথা মাথায় রেখে মেনে নিতাম, কিন্তু তার উপর তুই কখনো মা হতে পারবি না। এদিকে নিজের বংশধর আজকাল কে বানা চায় বল? আদৃত শায়লামির যে অতি আবেগী, তাই ওসব ভাবছে না, কিন্তু যখন সমাজের সামনে পড়বে তখন হয়তো ভাবনাও তেমনই হবে। এবার তুই বল, সব জেনে শুনে তুই জীবনে দ্বিতীয়বার ভুল করে যাবি? কথাগুলো আঁখির বুকে তীরের মতো ন্যায় আঘাত করলো। তবুও পাথর ভঙ্গিতে বসে রয়ে স্বাভাবিক স্বরে বলল, আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন। আপনি চিন্তা করবেন না, আপনাকে নিরাশ করব না আমি। কথাটা বলে ছুটন্ত পায়ে চলে আসলো নিজ কক্ষে আঁখি। অতঃপর দরজা লাগিয়ে মুখ চেপে কান্না করে দিল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।